আসসালামু আলাইকুম। আমি শেখ রবিউল ইসলাম, ফাউন্ডার এন্ড মেন্টর মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট। আজকে হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও ক্লাসের ফার্স্ট ক্লাস, এবং এই ক্লাসে আমরা আমাদের কোর্স মডিউলের আন্ডারে যেভাবে দিক নির্দেশনা দেওয়া রয়েছে আমাদের মডিউলে, আমরা এই মডিউল অনুযায়ী আগাতে চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে আসি, এটা হচ্ছে আমাদের মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট mindsetinstitute.com। এখানে যদি আপনি আসেন, নিচের দিকে যদি আসেন, দেখবেন এখানে 6টা কোর্স আছে। প্রথমত এসইও মাস্টার ক্লাস, ফাইবার এবং আপওয়ার্ক, আউট অফ মার্কেট প্লেস, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল অ্যাডস। তো আমরা করতেছি বর্তমানে হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্লাস। তো আমরা যে কোর্সের উপরে আমরা একটা ক্লিক করি, তাহলে এরকম আমরা একটা ইন্টারফেস দেখতে পাবো। এবং এখানে অলরেডি আপনারা হয়তো গত সেমিনার করার মাধ্যমে এই কোর্স মডিউলটা সম্পর্কে আপনারা জানতে পারছেন, দেখতে পারছেন, জানেন যে আমরা আসলে কি কি শিখবো আসলে এই কোর্সে। তো আমি আবার একটু ওভারভিউ দেবো ছোট করে। প্রথমত আমরা ইন্ট্রোডিউসিং টু এসইও, আজকে ক্লাসে যেটা নিয়ে কথা বলবো সেটা আমাদের ক্লাসগুলো খুবই অর্গানাইজ হবে, যে কোন ক্লাসে কি নিয়ে আলোচনা করা হবে এবং ওই আলোচনার সাবসেক্টর গুলো কি হবে সেটাও কিন্তু বলা আছে। আন্দাজের উপর আমরা ক্লাস নিচ্ছি না। যেমন আজকে ক্লাসটা হবে ইন্ট্রোডিউসিং টু এসইও, এর মধ্যে আবার কি নিয়ে আলোচনা করা হবে? আলোচনা করা হবে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও কি, বেসিক সার্চ অপারেটর, হোয়াই ডাজ মাই ওয়েবসাইট নিড এসইও, ক্যারিয়ার উইথ এসইও, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এবং পরবর্তী ক্লাসে যেমন কিওয়ার্ড রিসার্চ থাকবে, এখানে কি নিয়ে আলোচনা করা হবে সেটা থাকছে। তারপরে আবার কিওয়ার্ড রিসার্চ, 2টা ক্লাস হবে কিওয়ার্ড রিসার্চের উপরে, সেটা নিয়ে আলোচনা হবে। অডিট থাকবে, অডিটের 2টা ক্লাস থাকবে। তারপরে এসইও গাইডলাইন নিয়ে ক্লাস হবে। তারপরে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন নিয়ে হবে, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন 2টা ক্লাস হবে। কন্টেন্ট রাইটিং, ব্লগ সাইট এবং কোম্পানি সাইটের জন্য কন্টেন্ট কিভাবে জেনারেট করতে হয়, লিখতে হয়, সেটা শেখানো হবে। ফ্রিল্যান্সিং, এতটুকু শেখার পর আপনি ফাইবারে যায় কিভাবে মার্কেট প্লেসে কাজ করতে পারেন, ফাইবারের মার্কেট প্লেসের টার্মস এন্ড কন্ডিশন, কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, গিগ ক্রিয়েট করতে হয়, তারপর ফাইবারে গিগ কিভাবে প্রমোট করতে হয়, সেগুলো শিখতে পারতেছেন। মানে ক্লাসের মোটামুটি কয়েকটা ক্লাসের পরেই মানে আপনি মার্কেট প্লেসে যাইতে পারতেছেন, যাতে কোর্স চলাকালীন আপনি একটা ইনকাম করতে পারেন, সেটা $5 হোক বা $10। তারপরে নিচ সাইট অপটিমাইজেশন, আপনি একটা লাইভ সাইট কিভাবে অপটিমাইজ করতে হয় এটা। তারপরে লাইভ সাইট অপটিমাইজেশন আরো দ্বিতীয় ধাপ। তারপর অন পেজ অপটিমাইজেশন, লাইভ সাইটে ক্লায়েন্টের সাইটে কিভাবে অন পেজ অপটিমাইজেশন করতে হয় সেটা শেখাচ্ছি, এবং কোন কোন টপিক গুলো থাকবে সেটাও কিন্তু দেখানো হচ্ছে, খুবই অর্গানাইজ। এবং অন পেজ অপটিমাইজেশনের লাইভ সাইটে আরো দ্বিতীয় পার্ট রয়েছে। অফ পেজ এসইওতে কি কি শিখবেন, ব্যাকলিংকের বা লিঙ্ক বিল্ডিং এর। অফ পেজ এসইওতে অনেকগুলো ক্লাস হবে, কোন ক্লাসে কোন ব্যাকলিং নিয়ে কথা হবে, প্র্যাকটিক্যাল টেস্ট ইন ল্যাব হবে। তারপরে অফ পেজ এসইওতে আরো কি কি থাকবে, অফ পেজ এসইওতে প্রায় 5টার মতো ক্লাস হবে। তারপরে ওয়েবসাইট হেলথ চেক, গুগল সার্চ কনসোল নিয়ে ক্লাস হবে এবং সেটা কি বিষয়গুলো নিয়ে ক্লাস হবে। তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইট অ্যানালাইজিং, গুগল অ্যানালিটিক্স নিয়ে কথা হবে এবং সেখানে কি বিষয়গুলো নিয়ে কথা হবে। তারপরে গুগল মাই বিজনেস পেজ অপটিমাইজেশন, এবং সেখানে কি নিয়ে কথা হবে। গুগল অ্যালগরিদম আপডেট, আমরা জানি গুগল প্রতিনিয়ত আপডেট করে যাচ্ছে এবং এই আপডেট গুলো কেন আসতেছে, এগুলোর সেন্সে কি হয়, এবং আমি একজন এসইও এক্সপার্ট বা স্পেশালিস্ট হিসাবে আমাকে কি কি বিষয়ের উপরে আপডেট থাকতে হবে এবং এই আপডেট গুলো আমি কোথা থেকে জানবো, এনিথিং, এবং পজ এন্ড কজ এগুলো এভরিথিং জানতে পারবো। এবং ওপেন ডিসকাশন হবে আমাদের 26 নম্বর ক্লাসে, যে কিভাবে আসলে একটা সাইটের কাজ পেলে সাইটে আমি স্টেপ বাই স্টেপ প্ল্যানিং করবো এসইওর জন্য, এবং ডিসকাস করবো আপনাদের সাথে সবার এসইও নিয়ে, এবং আমাদের আদার্স মানে এর আগের যত প্রবলেম গুলো হয়েছে এসইও তে এইগুলো নিয়ে ডিটেল আলোচনা করবো আপনাদের সাথে। লাস্টে একটা এক্সাম হবে এসইও তে এবং তারপরে সার্টিফিকেট পাবেন। তো মোটমাট হচ্ছে একদম টোটাল একটা প্রিমিয়াম কোর্স আমরা করে ফেলবো নেক্সট 2 মান্থের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের কোর্স মডিউল, এটার লিংক আপনাদের গ্রুপে দেওয়া আছে, চাইলে আরেকবার রিচেক করে নিতে পারেন। তো আজকে ক্লাসটা হচ্ছে ফার্স্ট ক্লাস। তো আজকে ক্লাস আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রোডিউসিং টু এসইও, এসইও সম্পর্কে জানবো। যেহেতু আপনারা সবাই বিগিনার, আমি ধরে নিব যারা কিছু কিছু এসইও এর কনসেপ্ট জানেন তারা বোরিং ফিল করবেন না, হয়তো নেক্সট ক্লাসটা আপনার জন্য আপডেটেড কিছু নিয়ে আসবে, বা আপনি এখানে এমন কিছু শিখবেন বা জানবেন যেটা হয়তো এর আগে আপনি জানতেন না, অথবা একই জিনিস আপনি জানবেন যেহেতু আপনি অলরেডি জানেন, সেক্ষেত্রে হয়তো নিজেকে আরেকটু ঝালাই করে নেন, প্রবলেম নাই। আমি শুরু করবো একদম স্ক্র্যাচ থেকে, বিগিনার থেকে, যারা একদম প্রথম থেকে ফ্রেশার শিখতে আসছেন সেখান থেকে কিভাবে আসলে শেখানো যায় বা শিখতে পারেন, ডিপ লার্নিং যাতে হয় আপনাদের, সেখান থেকে আমি শেখানো ট্রাই করব। তো প্রথমতই আমরা যেটা নিয়ে আলোচনা করবো আজকে সেটা হচ্ছে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। এসইও হচ্ছে একটা শর্ট ফর্ম, এটার ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এইটা আসলে কি, এটা নিয়ে আমরা প্রথমে জানার চেষ্টা করবো। যেহেতু আমরা এই জিনিসটা শিখতে আসতেছি, তো আমরা কি জিনিসটা আসলে শিখতে চাচ্ছি এই জিনিসটা তো আমাদের জানা দরকার। তো এটা নিয়ে আমরা আসলে কথা বলবো। তো প্রথমতই আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, এসইও কি। তো আমি যদি একটু মানে একাডেমিক সংজ্ঞা দেই, বিষয়টা এরকম দাঁড়ায় যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও ইজ
the process of increasing the quality and quantity of website traffic by increasing the visibility of a website or a web page to user of a web search engine. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে একটা ওয়েবসাইটের পেজ অথবা ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কিং করানোর জন্য বা ভিজিবিলিটি বা আপনার র্যাঙ্ক প্রদর্শন করানোর জন্য এখানে হচ্ছে দেখানোর জন্য আপনাকে হচ্ছে কাজ করার একটা সমষ্টি বা ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি করার জন্য ওয়েবসাইটে কোয়ালিটি ট্রাফিক বৃদ্ধি করানোর জন্য যে প্রসেসটা এটাই আসলে এসইও। এটা হচ্ছে একটা একাডেমিক সংজ্ঞা। যদি আমি একদম সহজ ভাষায় আপনাকে বোঝাই তাহলে হচ্ছে এরকম দাঁড়ায়, এসইও মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের অনেকগুলো পৃষ্ঠা আছে বা পেজ আছে বা আপনার একটা ওয়েবসাইট আছে, একটা ল্যান্ডিং পেজ আছে, এই ওয়েবসাইটটাকে গুগলের ফার্স্ট পেজে স্পেসিফিক কিছু কিওয়ার্ড যেগুলো আপনার টার্গেট অডিয়েন্স সার্চ করে এই কিওয়ার্ডে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো, মানে ফার্স্ট পেজে আপনার সার্চের কিওয়ার্ড দিকে সার্চ করলে আপনার ওয়েবসাইটটা ফার্স্ট পেজে র্যাঙ্ক করবে বা আপনার ওয়েব পেজটা আপনার ফার্স্ট পেজে র্যাঙ্ক করবে। এই র্যাঙ্ক করানোর জন্য আসলে কিছু প্রসেস মেনটেন করতে হয়। পৃথিবীতে মিলিয়ন ট্রিলিয়ন ওয়েবসাইট আছে, ট্রিলিয়ন ওয়েবসাইট আছে। এতগুলো ওয়েবসাইটের মধ্যে থেকে আপনার ওয়েবসাইটটি কেন র্যাঙ্ক করবে? অবশ্যই আপনার কিছু করতে হবে। এই যে আপনি কিছু করবেন আপনার ওয়েবসাইটকে গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করানোর জন্য, এখানে সমষ্টিগত কিছু প্রসেস আছে। এই সমষ্টিগত কিছু প্রসেস গুলোকে আমরা একত্রে বলতেছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। আমি যদি একটু লাইভ এক্সাম্পল দিই তাহলে আপনি সহজেই বিষয়টা বুঝতে পারবেন। যেমন ধরেন আমি এখন একটা সার্চ ইঞ্জিনে আছি। সার্চ ইঞ্জিন কি? যেখানে মানুষ কোনো কিছু লিখে কোনো কিছু খোঁজার জন্য সার্চ করে। আমি আবার রিপিট করতেছি, যখন কোনো জায়গায় মানুষ কোনো কিছু খোঁজার জন্য কিছু টাইপ করে সার্চ করে, যে জায়গা সার্চ করে ওটাকে সার্চ ইঞ্জিন বলে। যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন, যেখানে আমরা অনেক কিছু লিখে সার্চ করি কোনো কিছু খোঁজার জন্য বা জানার জন্য। এরকম বিং হইতে পারে, হইতে পারে, ইয়ারডেক্স, ডাকডাকো, এরকম অনেক সার্চ ইঞ্জিন যেখানে মানুষ কোনো কিছু খুঁজে টাইপ করে পাওয়ার জন্য খুঁজে। এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। তো এই সার্চ ইঞ্জিন গুলোতে আমরা হচ্ছে কোনো কিওয়ার্ড দিয়ে অনেক জিনিস খোঁজা ট্রাই করি এবং এই জায়গায় চলে আসে এসইও এর কনসেপ্টটা। তো আমি যদি এখানে কিছু সার্চ করি, যেমন ধরেন এখানে আমি সার্চ করতেছি যে নিড ওয়েব ডেভেলপার। আমি একজন বিজনেসম্যান হিসাবে আমি সার্চ করলাম কি যে আমার একজন ওয়েব ডেভেলপার লাগবে। এই যে আমি যে ওয়ার্ডটা সার্চ ইঞ্জিনে ব্যবহার করলাম এটাকে এসইও এর ভাষা আমি বলবো কিওয়ার্ড, এবং এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। তো এই যে আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম গুগলে আমি একজন ডেভেলপার খোঁজার জন্য, এবং ফার্স্ট পেজে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আসতেছে। ফার্স্টে আসতেছে আপনার হচ্ছে আপওয়ার্ক, তারপরে আসতেছে ফাইবার, তারপরে ফেসবুক, তারপরে আবার আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, টপটাল, এরকম অনেক ওয়েবসাইট আসতেছে আমি দেখতে পাচ্ছি এই কিওয়ার্ডের এগেইনস্টে। এবং আমি আরো দেখতে পাচ্ছি যে এই কিওয়ার্ডের আন্ডারে কিন্তু হিউজ অফ অ্যামাউন্টের ওয়েবসাইট আমার কাছে কিন্তু আসতেই চাবে। নিচের দিকে যত যাবো তত শুধু ওয়েবসাইট আসতেই থাকবে যেগুলো আসলে এই নিড ওয়েব ডেভেলপারকে কভার করে। যে ওয়েবসাইট গুলোর মধ্যে এই কন্টেন্ট গুলো আছে নিড ওয়েব ডেভেলপারের, আমি যেটা খুঁজতেছি এই বিষয়গুলো নিয়ে কথা বলা আছে। এরকম যত ওয়েবসাইট আছে, যদি 1 মিলিয়ন ওয়েবসাইট এরকম থাকে যেগুলো নিড ওয়েব ডেভেলপারের উপরে কন্টেন্ট দিছে, এই ওয়েবসাইট গুলো আসবে। এখন প্রথমেই চলে আসে আপওয়ার্ক। তাহলে এই আপনি সহজ ভাষায় বুঝে নেন যে এইখানে একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের নাম ক্যারিয়ার ফাউন্ডারি। এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা 23 নাম্বার সিরিয়ালে আছে। আর আপনার হচ্ছে এখানে আপওয়ার্ক আছে 1 নাম্বার সিরিয়ালে। আপওয়ার্ক গুগলকে কি টাকা পয়সা দিছে বা আপওয়ার্ক কি গুগলকে কি ফোন করে বলছে যে নিড ওয়েব ডেভেলপার লিখে যদি গুগলে কেউ সার্চ করে তাহলে তুমি আমাকে ফার্স্ট পেজে দিবা? এরকম কিন্তু কিছু বলে নাই বা বলার সুযোগ নাই। তাইলে এই ওয়েবসাইটটাকে কেন 23 নম্বরে দিল এবং এই ওয়েবসাইটটাকে কেন হচ্ছে এই ওয়েবসাইটটা কেন 23 নম্বরে এবং এই ওয়েবসাইটটা কেন হচ্ছে 1 নম্বরে আছে? এই জন্য তো অবশ্যই কোনো কিছু করতে হয়েছে। এবং এই যে করতে হয়েছে একটা ওয়েবসাইটকে লাস্ট পেজ থেকে বা নতুন একটা ওয়েবসাইটকে ফার্স্ট পেজে আনার যে প্রসেস বা প্রথম পেজটায় যে 10টা রেজাল্ট থাকে, এই 10টা রেজাল্ট অথবা অ্যাবসলিউট ফার্স্ট পেজের একদম প্রথম সারিতে 1 2 3 এর মধ্যে আনার যে প্রসেসটা এবং এইটা আনার জন্য যে কাজগুলো আমরা আসলে করি ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য, এই কাজগুলো কি আসলে এসইও বলা হয়? যদি আমি সহজ ভাষায় বোঝাই আপনাদেরকে যারা নতুন আছেন, যে একটা ওয়েবসাইট যেটা নতুন অথবা পুরাতন, ধরেন অনেক দূরে আছে, প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, চতুর্থ পেজ, এরকম দূরে আছে কোন একটা পেজ ওয়েবসাইট, এই পেজটাকে ফার্স্ট পেজে আনার জন্য যে প্রসেসটা বা যে কাজগুলো করতে হয় এই কাজগুলোর সমষ্টিগত নাম হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনারা কি বুঝতে পারছেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও বলতে আসলে কি বোঝাচ্ছি আমি? একটু যদি আমাকে 2-1 জন বলেন। আচ্ছা, অনেকেই বলতেছেন যে বুঝতে পারছেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও আসলে কি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও বলতে হচ্ছে
গুগলের লাস্ট পেজ থেকে বা গুগলের 10, 20, 30 নম্বর পেজ থেকে ফার্স্ট পেজে আনার একটা প্রসেস, যেখানে অনেকগুলো সমষ্টিগত কাজ আমাদের করতে হয়। এই কাজগুলো কি বলা হয় হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, আর বলতে হবে না, অলরেডি আমরা এই কনসেপ্টটা কভার করছি। 2 নম্বরে আমাদের কোর্স মডিউলে যেটা আছে সেটা হচ্ছে বেসিক সার্চ অপারেটর। তো আমাদের কিছু সার্চ অপারেটর আছে, এগুলো নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি আরেকটু কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন, যেহেতু আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে আমাদের সার্চ ইঞ্জিন সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে, একটা পরিষ্কার কনসেপ্ট আমাদের থাকতে হবে সার্চ ইঞ্জিন কি। তো চলেন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। হোয়াট ইজ এ সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন কি? এখানে বলা হচ্ছে, যদি আমি একাডেমিক একটা সংজ্ঞা দেই তাহলে এরকম দাঁড়ায়, এ সার্চ ইঞ্জিন ইজ এ ওয়েব বেসড সফটওয়্যার সিস্টেম which is developed to search and locate relevant information on the World Wide Web www. Search engine generally answer the question entered by the user and give them a list of such results. এটা যদি আমি একটা পারিভাষিক অর্থ করি, বিষয়টা এরকম দাঁড়ায় যে সার্চ ইঞ্জিন একটা সফটওয়্যার সিস্টেম যেটা ডেভেলপ করা হয় রিলিভেন্ট ইনফরমেশন পাওয়ার জন্য একদম সারা ওয়ার্ল্ড থেকে। যখন কোনো একজন ভিজিটর বা কোনো একজন কাস্টমার ওয়েবসাইট গুগলে আইসা বা কোনো সার্চ ইঞ্জিনে আইসা কোনো কিছু টাইপ করে, কোনো কোয়ারি করে, কোনো একটা কোশ্চেন এখানে ইনপুট করে, তখন এইটার রিলিভেন্ট যে ইনফরমেশন এটা ফার্স্ট পেজে আনার জন্য যে সফটওয়্যারটা ডেভেলপমেন্ট করা হয়েছে এটি হলো একটা সার্চ ইঞ্জিন, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। গুগল একটা সার্চ ইঞ্জিন, কারণ গুগলে একজন মানুষ তার কোয়ারি বা কোশ্চেন দিতে পারে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কি, হোয়াট ইজ এসইও, এসইও কি, হোয়াই ইম্পর্টেন্ট ইজ এসইও, এসইও কেন ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো দিতে পারে গুগলে। এবং গুগল কি করতে পারে, এরকম রিলিভেন্ট যত অ্যান্সার আছে এগুলো তার ফার্স্ট পেজে, যেটাকে আমরা এসইআরপি বলি বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এখানে সে শো করে লিস্ট ওয়াইজ একটা একটা করে। তো এইটা হচ্ছে আসলে সার্চ ইঞ্জিন, যেটা একটা সফটওয়্যার সিস্টেম যেটা রিলিভেন্ট ইনফরমেশন খোঁজার কাজে ব্যবহৃত হয়, যেখানে ইউজাররা তাদের কোশ্চেন বা তাদের হচ্ছে কোয়ারি গুলো দেয় এবং এই সার্চ ইঞ্জিন গুলা বা সফটওয়্যার গুলা রিলিভেন্ট অ্যান্সার গুলা লিস্ট আউট করে ফার্স্টের দিকে র্যাঙ্ক করাই দেয় বা শো করে, ভিজিবিলিটি আনে, মানে দেখায়। এটাই আসলে হচ্ছে আপনার হচ্ছে সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিন বলতে আসলে কি বোঝায়, আপনারা কি বুঝতে পারছেন? ইয়েস অর নো লেখেন যে সার্চ ইঞ্জিন বলতে আসলে কি বোঝায়, এটা বুঝছেন কিনা। আচ্ছা, অনেকেই বলছেন যে হ্যাঁ সার্চ ইঞ্জিন বলতে আপনার কি বোঝায় এটা আসলে বুঝতে পারছেন, তো মাশাআল্লাহ। তো তারপরে আমরা যদি আসি যে কি কি সার্চ ইঞ্জিন পৃথিবীতে আসলে হয়ে থাকে। আমরা হয়তো শুধু গুগলের নাম জানি যে গুগল একটা পপুলার সার্চ ইঞ্জিন, এটাই কি শুধুমাত্র পৃথিবীতে সার্চ ইঞ্জিন, নাকি আরো কিছু সার্চ ইঞ্জিন আছে যেখানে মানুষ তাদের কোশ্চেন করে বা কোনো ইনফরমেশন খোঁজার জন্য সার্চ করে? হ্যাঁ, অবশ্যই এরকম আরো অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। এর মধ্যে যেমন আমরা জানি জনপ্রিয় একটা হচ্ছে গুগল, তারপর হচ্ছে বিং, ইয়াহু, বাইডু, ইয়ান্ডেক্স, ডাকডাকগো, আস্ক এল, তারপর অল ফার্ম আলফা, এরকম হচ্ছে আপনার ইন্টারনেট আর্কাইভ, ফিফিলিকা, এরকম আরো অনেকগুলো সার্চ ইঞ্জিন কিন্তু আমরা দেখতে পাই জনপ্রিয়। গুগল হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয়, বিং ও মোটামুটি সেকেন্ড পজিশনে আছে, খুবই জনপ্রিয়। ইয়াহু অনেক ভালো জনপ্রিয় একটা সময় ছিল, এখন টুকটাক ভালোই আছে। বাইডু, বাইডু হচ্ছে আপনার চীনের আপনার 85% মানুষ আসলে বাইডু ইউজ করে। চীনে কিন্তু গুগল এত জনপ্রিয় না। আমাদের দেশে যেমন গুগলে আমরা অনেক বেশি মানুষ সার্চ করি, চীনে কিন্তু এত বেশি পরিমাণ মানুষ গুগল ইউজ করে না। তাদের জন্য একটা কাস্টমাইজ তাদের কান্ট্রি একটা সার্চ ইঞ্জিন আছে যেখানে মানুষ সার্চ করে, সেটার নাম হচ্ছে বাইডু সার্চ ইঞ্জিন। যেমন আমাদের দেশে গুগল, ওখানে গুগল করে 15% মানুষ, 85% মানুষ বাইডু ইউজ করে। আবার ইয়ান্ডেক্স, ইয়ান্ডেক্স হচ্ছে রাশিয়ান সার্চ ইঞ্জিন, যেখানে 50% মানুষ গুগল ইউজ করে, 50% মানুষ ইয়ান্ডেক্স ইউজ করে রাশিয়ার। এবং ডাকডাকগো হচ্ছে আপনারা হয়তো ডার্ক ওয়েবের নাম শুনে থাকবেন। ডার্ক ওয়েব হচ্ছে একটা ক্রিমিনাল একটা জগৎ, যেখানে বিভিন্ন ধরনের আনইথিক্যাল বিভিন্ন বিষয় নিয়ে ডিলিং হয়, এবং এইখানে কিন্তু আপনি সার্ফেস যত আপনার সার্চ ইঞ্জিন আছে বা ব্রাউজার আছে এগুলো দিয়ে আমরা ঢুকতে পারি না, কারণ এখানে একটা সিকিউরিটির বিষয় থাকে। তো ডাকডাকগো হচ্ছে একটা সিকিউর একটা সার্চ ইঞ্জিন, যেখানে আপনি যে বিষয়গুলো সার্চ করবেন এগুলাকে ট্র্যাক করা হয় না, এবং যার মাধ্যমে আপনার কোনো ধরনের সিকিউরিটি ইস্যু আসলে আসে না। আপনারা হয়তো জানেন কিনা, আমরা যখন গুগলে যত কিছু সার্চ করি প্রত্যেকটা কোয়ারিজ কিন্তু গুগল ট্র্যাক করে, এবং এই ইনফরমেশন গুলো ওরা
বিগ ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে ওরা কিন্তু বিক্রি করে থাকে ডাটাগুলো, আমাদের এই ডাটাগুলা। কিভাবে বিক্রি করে? যেমন ধরেন আমি যখন গুগলে কোনো একটা প্রোডাক্ট নিয়ে সার্চ করি, ওই রিলেটেড প্রোডাক্ট আমাকে কি করে ফেসবুকে দেখায়, ফেসবুকে আমাকে অ্যাডভার্টাইজমেন্ট দেখায়। কিভাবে দেখায়? যে ফেসবুকে একটা পিক্সেল আছে যেটা তার ওয়েবসাইটে সেট আপ করলে এই ওয়েবসাইটে যারা ভিজিট করে ওই অডিয়েন্স গুলোকে টার্গেট করে ফেসবুকে অ্যাড রান করা যায়। এরকম ভাবে গুগলও আপনার হচ্ছে রিমার্কেটিং করা যায়, যে আপনার ওয়েবসাইটে একবার যে ভিজিট করে আপনি তাকে টার্গেট করে কিন্তু আবার রিমার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন। মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যত ভিজিটর আসতেছে আপনার এই অডিয়েন্স গুলো কিন্তু আপনি ট্র্যাক করছেন না, গুগল ট্র্যাক করতেছে এবং আপনাকে এই ডাটা গুলো দিচ্ছে এবং এর বিনিময়ে সে টাকা পাচ্ছে। কার কাছ থেকে পাচ্ছে? একজন অ্যাডভার্টাইজারের কাছ থেকে পাচ্ছে। অনেকেই মনে করেন যে গুগল যে ডাটাগুলো ট্র্যাক করে বা আমাদের কাছ থেকে যে ডাটাগুলো চুরি করে বলতে পারি, এই ডাটাগুলো সে বিক্রি করে টাকা আসলে কোথা থেকে উপার্জন করে, এর লাভ কি ডাটাগুলো নিয়ে? এই ডাটাগুলো কিন্তু আপনার আমার মতো মার্কেটাররাই কিনে। এই যারা গুগল অ্যাড নিয়ে কাজ করে তারা এই যে টার্গেটিংটা করতেছে, যে যাদের বাচ্চার বয়স হচ্ছে 6 মাস তাদের কাছে আপনি প্রোডাক্টটা বিক্রি করবেন। এখন গুগল কিভাবে জানবে যে কার বাচ্চার বয়স 6 মাস? সে হচ্ছে পুরো আপনার অ্যাক্টিভিটি, আপনি যে জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে গুগল চালান ওই জিমেইলে দেখবেন যে আপনার সার্চ, আপনি কোন ওয়েবসাইট গুলোতে বেশি ভিজিট করেন, কোন কন্টেন্ট গুলোতে বেশি সময় দেন, কি গুগলে সার্চ করেন, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আপনার ট্র্যাক করার মাধ্যমে আপনার সম্পর্কে গুগল আপনার চাইতে বেশি জানে, আপনার কি দরকার। তো যার মাধ্যমে আপনার কাছে পারফেক্ট অ্যাড চলে আসে। আপনি যখন চিন্তা করেন একটা জিনিস কিনবেন, অটোমেটিক ওই টাইপের অ্যাড আপনি দেখা শুরু করেন। কারণ হচ্ছে আপনাকে প্রতিনিয়ত স্পাই করা হচ্ছে, এটা গুগল করতেছে, ফেসবুক করতেছে। তো যার কারণে হচ্ছে আমাদের টাকাগুলো তারা নিচ্ছে এবং অ্যাডভার্টাইজারদের কাছে বিক্রি করতেছে এবং টাকা ইনকাম করতেছে। তো ডাটা হচ্ছে 2021 সালে বা একবিংশ শতাব্দীর হচ্ছে নেক্সট ফুয়েল, যেটা আগে ছিল তেল, এখন এইটি হচ্ছে ডাটাই হচ্ছে সবচেয়ে দামি জিনিস। তো সেই ক্ষেত্রে হচ্ছে ডাকডাকগো যে কাজটা করে না সেটা হচ্ছে গুগলের মতো হচ্ছে এইগুলো চুরি করে না বা আমাদের ডাটাগুলো চুরি করে না। আমরা সিকিউর থাকি, আমরা গুগলে কি সার্চ করতেছি এটা সে কুকিজ গুলোকে ধরে না। তো যার কারণে যারা হচ্ছে ডার্ক ওয়েব ইউজ করে তারা ডাকডাকগো ব্যবহার করে এবং এটার জন্য কিন্তু আবার আলাদা ব্রাউজার ইউজ করতে হয়। আমরা যেই ক্রোম ব্রাউজার ইউজ করি বা মজিলা ফায়ারফক্স ইউজ করি বা আপনার অপেরা ইউজ করি বা আমরা এক্সপ্লোরার ইউজ করি, মাইক্রোসফট এক্সপ্লোরার, এরকম আরো অনেক ব্রাউজার ইউজ করি। আপনার কিন্তু ডাকডাকগোতে ব্যবহার করার জন্য বা আপনার ডার্ক ওয়েবে যাওয়ার জন্য বা ডিপ ওয়েবে যাওয়ার জন্য কিন্তু আমরা ব্যবহার করি অনিয়ন ব্রাউজার, যেটা পেঁয়াজের মতো দেখতে। অনিয়ন ব্রাউজার ইউজ করে আমরা যাই, যেটা অনেক কিছু সিকিউর এবং ওখানে গেলে আমাদের কোনো ডাটা কিন্তু তারা মানে ক্যাপচার করে না, আমরা অনেক কিছু সিকিউর ফিল করতে পারি। আরেকটা ব্রাউজারের নাম আছে, মানে আরেকটা সার্চ ইঞ্জিনের নাম আছে যেটার নাম পিপিলিকা। পিপিলিকা কোন দেশের ব্রাউজার? আমার মনে হয় অনেকেই এখানে আমাকে উত্তর দিতে পারবেন। আপনারা একটু বলেন তো পিপিলিকা কোন দেশের ব্রাউজার, একটু লেখেন তো। বাংলাদেশ। এই দেখেন একজন বলে ফেলছেন যে হচ্ছে পিপিলিকা হচ্ছে বাংলাদেশের ব্রাউজার। হ্যাঁ অবশ্যই আপনি রাইট বলছেন যে পিপিলিকা হচ্ছে আমাদের বাংলাদেশের ব্রাউজার, যদিও আমরা এটাকে ইউজ করি না। যেরকম রাশিয়াতে ইয়ানডেক্স 50% মানুষ ইউজ করে বা বাইডু সিনে 85% মানুষ ইউজ করে, এরকম কিন্তু আমরা পিপিলিকা ইউজ করতেছি না। তো আশা করছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও কি এবং হচ্ছে সার্চ ইঞ্জিনটা আসলে কি এবং কিছু জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম এবং এর কিছু স্পেসিফিকেশন আপনাদেরকে আমি জানাইতে সমর্থ হয়েছি। তো তারপরে আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা এসইও তে ডুব দিব, তো সেক্ষেত্রে আমাদের এখন থেকে প্রাইমারি স্টেজ গুলো শুরু হচ্ছে। আমি একদম বিগিনার ফ্রেন্ডলি কথাবার্তা বলতেছি, যাতে একদম একজন ফ্রেশার, একজন বিগিনার ডিটেল ইনফরমেশন নিতে পারে, ডিপ নলেজ নিতে পারে। তো দেখেন এসইও কি, সার্চ ইঞ্জিন কি এবং জনপ্রিয় সার্চ ইঞ্জিনের বিষয়ে জানার পর আমাদের জানার যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে হোয়াট ইজ এ ডোমেইন অ্যান্ড ডোমেইন এক্সটেনশন। যেহেতু আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আমরা যেহেতু ওয়েবসাইট এসইও নিয়ে কাজ করব, আমাদের কিন্তু ডোমেইন সম্পর্কে জানাটা খুব বেশি জরুরি এবং ডোমেইনের অ্যানাটমিটা জানাটা জরুরি। তো আমি যদি একটু একাডেমিক সংজ্ঞা দেই, বিষয়টা এরকম দাঁড়ায় যে ডোমেইন কি, হোয়াট ইজ এ ডোমেইন অর ডোমেইন এক্সটেনশন। On the internet, the domain is simply a part of the network address and acts as a descriptor for website. Domain extension refer to the nation found at the end of web address. The extension is used to specify a country code or any web category. ডোমেইন বলতে বোঝাচ্ছে যে ডোমেইন হচ্ছে ইন্টারনেটের একটা
নেটওয়ার্কের একটা অ্যাড্রেস বা নাম। যেমন ধরেন আপনি একটা শপিং মলে যদি যান, দেখবেন অনেকগুলো দোকান রয়েছে, কিন্তু শপিং মলটার নাম হচ্ছে ধরেন নজরুল এভিনিউ। এখানে অনেক এটা ধরেন 20 তলা ভবন, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে বা অনেকগুলো শপিং মল রয়েছে, গ্রোসারি রয়েছে বা বিভিন্ন ধরনের হচ্ছে আপনার বিউটি শপ রয়েছে, স্যালুন রয়েছে একটা এভিনিউতে। কিন্তু এই প্রত্যেকটা দোকানের কিন্তু আপনার আলাদা আলাদা একটা নাম রয়েছে। এরকম ভাবে ইন্টারনেট হচ্ছে একটা বিশাল বড় ক্ষেত্র, এবং এখানে প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু একটা করে অ্যাড্রেস বা নাম রয়েছে, যে নামটার নাম আমরা বলে থাকি হচ্ছে ডোমেইন। যেমন আমাদের এক কোম্পানির নাম হচ্ছে মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট, তো আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে mindsetit-institute.com। এই যে মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট, এটা হচ্ছে ডোমেইন, যেটা দিয়ে গুগলে সার্চ করলে আপনি আমাকে পাবেন, এটা আমাদের অ্যাড্রেস। এরকম ভাবে ডোমেইন বলতে হচ্ছে আপনার ওয়েবসাইটের নামকে বোঝায়। আশা করি বুঝতে পারছেন যে ইন্টারনেট জগতে আপনি যে ওয়েবসাইট থেকে খুঁজতে চাচ্ছেন, ওই ওয়েবসাইটের একটা অ্যাড্রেস আছে, যে অ্যাড্রেসের নামটাকে বলা হচ্ছে, যেটা দিয়ে ডেসক্রাইব করা হয় ওয়েবসাইটটাকে, এইটাকে হচ্ছে বলা হয়, যে নামটা ব্যবহার করা হয় এটাকে বলা হয় ওয়েবসাইটের ভাষায় ডোমেইন। আর ডোমেইন এক্সটেনশন বলতে বোঝায় এই ডোমেইনের লাস্টে আপনি কিছু ব্যবহার করতে পারেন, স্পেসিফিকলি কিছু কান্ট্রি কোড ব্যবহার করতে পারেন বা কিছু ক্যাটাগরি ব্যবহার করতে পারেন। কান্ট্রি কোড বলতে যেমন দেখবেন rovi.com.bd, তার মানে কি, এটা হচ্ছে রবির বিডি ভার্সন। বা আপনি দেখবেন লাস্টে দেখবেন লেখা আছে যে অমুক ওয়েবসাইট abcd.pk, মানে এটা হচ্ছে পাকিস্তানের ওয়েবসাইট। abcd.in মানে হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান ওয়েবসাইট। মানে হচ্ছে একটা কান্ট্রি কোডের মাধ্যমে আপনার ওয়েবসাইটটা আসলে কোন কান্ট্রির এটাকে স্পেসিফাই করা হয়, অথবা ক্যাটাগরি। যেমন ধরেন বলা হচ্ছে mindsetit-institute.com, এটা .com যে কথাটা .com, এটা হচ্ছে ডোমেইনের এক্সটেনশন। আর মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট এটা হচ্ছে আপনার হচ্ছে ডোমেইনের নেম। এই যে এক্সটেনশনটা .com, এটা হচ্ছে ইউনিভার্সাল। .com মানে অল ওভার কম্পিউটার, সব ধরনের কম্পিউটারকে অ্যাক্সেস করতেছে। এই .comটা খুবই জনপ্রিয় এবং খুবই ইউনিভার্সাল। আবার দেখবেন যে .org, এটা অন্য একটা ক্যাটাগরি। এই org বলতে বোঝায় অর্গানাইজেশন। যদি আপনি কোনো অর্গানাইজেশন হন, বাংলাদেশে দেখবেন অনেকগুলো অর্গানাইজেশন আছে, তো সেগুলোকে বলা হয় কি, দেখবেন যে abcd.organization, বা এটা হচ্ছে একটা অর্গানাইজেশনের। বা আপনি দেখবেন ইনফো, যে abcd.info, এটা একটা ইনফরমেশন ডেলিভারি ওয়েবসাইট বোঝাচ্ছে। এরকম ভাবে আপনি অনেক ধরনের এক্সটেনশন আপনি দেখতে পারবেন। যখন কোনো একটা ডোমেইন হোস্টিং পারচেজ করতে যাবেন কোন একটা ডোমেইন হোস্টিং প্রোভাইডারের ওয়েবসাইটে, যেমন নেমচিপ হোস্টিং কার্ডে, তখন দেখবেন অনেক ধরনের এক্সটেনশন আপনি ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। এবার আপনার কোম্পানির সাথে কোন ধরনের এক্সটেনশন যায় সেটি আপনি আসলে নিবেন, এবং আপনার কোম্পানিতে এটা রিফ্লেক্ট হবে। তো আশা করছি ডোমেইন কি এবং ডোমেইন এক্সটেনশন কি এই বিষয়ে আপনাদেরকে আমি নলেজ দিতে পারছি। এখন আমরা একটা ইউআরএল এর অ্যানাটমি নিয়ে কথা বলি। যেহেতু আমরা এসইও নিয়ে কথা বলবো, আমাদের একটা ওয়েবসাইটের ইউআরএল নিয়ে একটু কথা বলাটা প্রয়োজনীয়তা রয়েছে। ফার্স্ট অফ অল, আমরা একটা ওয়েবসাইটে যখন ভিজিট করি, তখন আমরা যেটা দেখতে পারি, প্রথমত দেখি HTTPS। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার মাউসের নিচে HTTPS, এটাকে বলা হয় প্রোটোকল। এটাকে বলা হয় হচ্ছে আপনার প্রোটোকল। দ্বিতীয়ত যেটাকে থাকে // এই পর্যন্ত এটা প্রোটোকল থাকে। তারপরে যেটা থাকে যে ব্লক। আপনার মেন ডোমেইনের বাম পাশে যে কোনো কথা থাকে, এটাকে বলা হয় হচ্ছে সাবডোমেইন। যেটা হচ্ছে যেমন ধরেন বিভিন্ন ধরনের, এখন আমি বর্তমানে ব্যবহার করতেছি google.com এর একটা প্রোডাক্ট, এটা নাম হলো গুগল ডকে আমি আছি। তো দেখেন এইটা হচ্ছে লেখা আছে https://doc.google.com, এটা মেন ডোমেইন হচ্ছে google.com, কিন্তু আমি এখন google.com এর একটা সাবডোমেইন ডক এইখানে আছি। আমি কিন্তু মেন ডোমেইন google.com এর সার্চ ইঞ্জিনে নাই, আমি আছি google.com একটা সাব আপনার হচ্ছে ডোমেইনে। তো সাবডোমেইন গুলো হচ্ছে একটা ডোমেইনের আন্ডারে আপনি অনেকগুলো সাবডোমেইন বানাইতে পারেন। এটা নির্ভর করবে আপনি যেখান থেকে ডোমেইন হোস্টিং কিনতেছেন, তারা আপনাকে কতগুলো সাবডোমেইন ক্রিয়েট করার অথরিটি দেয়। তো সাবডোমেইন হচ্ছে একটা ডোমেইনের আন্ডারে আপনি অনেকগুলো ডোমেইন বানাইতে পারেন। সাবডোমেইন যেটা আলাদা আলাদা ওয়েবসাইট হবে, আপনাকে নতুন করে ওয়েবসাইট কিনতে হবে না। আপনি একটা ডোমেইনের আন্ডারে অনেকগুলো সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন, যতটুকু অথরিটি আপনাকে ডোমেইন হোস্টিং প্রোভাইডাররা দিবে। তো এটা হচ্ছে সাবডোমেইন বলা হয়। আর example.com, এটা হচ্ছে আপনার এক্সাম্পল কথাটা হচ্ছে ডোমেইনের নাম, যেটাকে আমরা একটু আগে বলে আসলাম, ডোমেইন একটা ওয়েবসাইটের নাম। আর .com এটাকে বলা হচ্ছে আপনার হচ্ছে TLT বা টপ লেভেল ডোমেইন বা এক্সটেনশন। এবং তারপরে
টপিক, এটাকে বলা হচ্ছে আপনার হচ্ছে সাব ফোল্ডার বা আপনি ক্যাটাগরি বলতে পারেন, অনেক ওয়েবসাইটে ক্যাটাগরি থাকে। এবং তারপরে হচ্ছে আপনার ব্লগ পোস্ট বা যে পোস্টটা বা যে পেজটা আপনি ভিউ করতেছেন সেটার ইউআরএল থাকবে বা আপনার কিওয়ার্ডটা থাকবে। এইটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের ইউআরএল এর অ্যানাটমি। তো আশা করছি আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও কি, সার্চ ইঞ্জিন কি, জনপ্রিয় কিছু সার্চ ইঞ্জিন এবং এর কার্যকারিতা, এবং ডোমেইন এবং ডোমেইন এক্সটেনশন সম্পর্কে আমি আলোচনা করলাম। এই বিষয়গুলো কি বুঝতে পারছেন আপনারা? হ্যালো, হ্যাঁ অবশ্যই ক্লাসের রেকর্ড দেওয়া হবে, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটের রেকর্ডগুলো পাবেন। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তো আমরা এর পরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এসইও এক্সপার্টদের জন্য। যেটা হচ্ছে আমি যখন এসইওর একাডেমিক বিষয়গুলো শিখতে যাব, অবশ্যই আমাকে ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং সম্পর্কে ডিটেল নলেজ নিতে হবে। দেখেন, আপনারা হয়তো অনেকেই এসইও ইন্ডাস্ট্রিতে নতুন, এবং আমি আপনাদের কিন্তু একদম ইজি ভাষায় সবচেয়ে সহজ আপনার টেক্সটের মাধ্যমে বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি এসইওর কনসেপ্ট গুলা। তো আমরা যখন এসইও কনসেপ্টে কথা বলবো, প্রথমে আমাদের বড় একটা চ্যাপ্টার চলে আসে যেটার নাম হচ্ছে ক্রলিং এবং ইন্ডেক্সিং। হোয়াট ইজ কলিং অ্যান্ড ইন্ডেক্সিং, কলিং ইন্ডেক্সিং কি আসলে? তো চলেন আমরা একটু একাডেমিক সংজ্ঞা দেই। ক্রলিং or web crawling refers to an automated process through which search engine filter web page for proper indexing. Indexing starts when the crawling process gets over drawing a search. Google user crawling to collect page relevant to the search queries and created index that include specific word or search term and their location. তো ক্রলিং বলতে বোঝাচ্ছে এমন একটা প্রসেস, এটা একটা অটোমেটিক প্রসেস। ক্রলিং হচ্ছে একটা, ক্রলিং বা ইন্ডেক্সিং হচ্ছে একটা অটোমেটিক প্রসেস। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন গুলার একটা অটোমেটিক প্রসেস। সেটা হইতে পারে গুগলের, হইতে পারে ইয়াহুর, হইতে পারে বিং, ইয়ান্ডেক্স, বাইডু, ডাকডাকগো, এরকম যতগুলো আপনার সার্চ ইঞ্জিন আছে, এই সার্চ ইঞ্জিন গুলোর একটা অটোমেটিক প্রসেস হচ্ছে ক্রলিং এবং ইন্ডেক্সিং। ওদের কিছু রবট বা স্পাইডার আছে যেগুলোর কাজ হচ্ছে বিভিন্ন ধরনের নতুন এবং পুরাতন ওয়েবসাইট যেগুলো বিল্ড হচ্ছে, বা কোনো পুরাতন ওয়েবসাইটে যখন নতুন কোনো কন্টেন্ট পাবলিশ হচ্ছে বা নতুন কোনো পেজ ক্রিয়েট হচ্ছে, এই পেজগুলোকে তারা ঘুরে ঘুরে দেখে এবং বোঝা ট্রাই করে যে এই ওয়েবসাইটটা আসলে কি রিলেটেড ওয়েবসাইট, কোন ধরনের কন্টেন্ট প্রোভাইড করতেছে, কোন ধরনের অডিয়েন্সের কাছে যাইতে চাইতেছে ওয়েবসাইটটা, এবং নতুন কোন ওয়েবসাইট যদি হয় এটা জানা ট্রাই করে। পুরাতন ওয়েবসাইটে যদি নতুন কোনো কন্টেন্টে আপডেট আনে বা নতুন কোনো পেজ তৈরি করে, তখন এই ক্রলাররা, গুগলের বা ইয়াহুর বা অন্যান্য সার্চ ইঞ্জিনের ক্রলাররা বোঝা ট্রাই করে এই কন্টেন্টটা কোন রিলেটেড, এবং জানা স্ক্যান করে পুরো পেজটা স্ক্যান করার পর তারপরে ওরা বুঝে যে এই পেজটা আসলে কোন বিষয়ের উপরে র্যাঙ্কিং করতে চায়। ওখান থেকে একটা কিওয়ার্ড নেয় যেটা আমরা আসলে র্যাঙ্কিং করার জন্য ইনপুট করি আমাদের ওয়েবসাইটে, যে কিওয়ার্ডটাকে আমরা ইনজেক্ট করি র্যাঙ্ক করার জন্য একটা পেজের মধ্যে, ওইটার রবটরা হচ্ছে কি করে, ক্রলাররা হচ্ছে স্ক্যান করে পায়, এবং ওই কিওয়ার্ডটাকেই হচ্ছে গুগলের হচ্ছে যে ইন্ডেক্সিং এর যেই জায়গাটা আছে, যে লোকেশনটা আছে, যেটাকে আমরা সার্ভার বলি বা হচ্ছে আমরা ডাটাবেস বলি আমাদের ইসের ভাষা, টেকনিক্যাল ভাষায়। তো এই ডাটাবেসে কি করে, গুগলের ইন্ডেক্সিং এর যে সার্ভার বা লোকেশন আছে ওইখানে তারা হচ্ছে স্পেসিফিক ওয়ার্ড বাই ওয়ার্ড হচ্ছে সাজায়, তো সাজায় রাইখা দেয়, এবং পরবর্তীতে ওই রিলেটেড কোনো সার্চ যখন কোনো সার্চ ইঞ্জিনে করে কোনো একজন ভিজিটর, তখন ওই ওয়েবসাইটটাকে, রিলিভেন্ট ওয়েবসাইটটাকে তারা আইনে গুগলের ফার্স্ট পেজে বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে সিআরপিতে দিতে পারে। এই যে একটা প্রসেস, এটা চলে হচ্ছে আমাদের অজান্তে, যে একটা ওয়েবসাইট যখন আমরা বানাই বা নতুন পুরাতন ওয়েবসাইট যখন কন্টেন্ট দেই, এই কন্টেন্টটাকে গুগলের রবট বা বট এসে অটোমেটিকলি স্ক্যান করে এবং তারপরে বোঝা ট্রাই করে এই ওয়েবসাইটটা কোন রিলেটেড, কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করাইতে হবে, এবং ওই কিওয়ার্ডটা নিয়ে তার যে সার্ভার আছে বা ডাটাবেস আছে ওখানে ইনপুট করে রাখে, লিস্ট করে, তারপরে ওই রিলেটেড কোনো কিছু গুগলে সার্চ করে তারপরে হচ্ছে ওই পেজটাকে গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করায়। এই যে কাজটা পুরোটাই চলে অটোমেটিক আমাদের অজান্তে, যার কারণে আমরা জানতেই পারি না। কিন্তু আমি তো একজন এসি এক্সপার্ট বা একজন এসি স্পেশালিস্ট হব, আমাকে ব্যাক এন্ডের এই অ্যানাটমিটা জানতে হবে। আমরা ক্রলিং এবং ইন্ডেক্সিংটাকে আরো ডিপলি বোঝার জন্য আমি একটা এক্সাম্পল ব্যবহার করি প্রত্যেকটা কোর্সে, সেটা আপনাদের সামনেও ব্যবহার করবো, তাহলে আপনারা আরো সহজে ক্রলিং এবং ইন্ডেক্সিং এর এই জটিল ক্যালকুলেশনটা বুঝতে পারবেন। ধরেন আপনি হচ্ছে একজন লাইব্রেরিয়ান, বা একটা লাইব্রেরির সাথে যদি গুগলকে তুলনা করেন, তো গুগল হচ্ছে একটা লাইব্রেরি এবং এখানে তিনজন
লাইব্রেরিয়ান আছে। তো প্রথম লাইব্রেরিয়ানের কাজ হচ্ছে সকালবেলা লাইব্রেরি থেকে বের হয়ে যাওয়া এবং মার্কেটে নতুন কোনো বই আসছে কিনা কোনো লেখকের, এই বইগুলো কালেক্ট করা। আর পুরাতন কোন লেখকের কোন নতুন এডিশন বের হয়েছে কিনা, আপনারা জানেন যে বই কিন্তু নতুন নতুন সংস্করণ নিয়ে আসে বইয়ের। তো নতুন কোন এডিশন বের হয়েছে কিনা বা কোন লেখকের পুরাতন বইয়ের কোন নতুন সংস্করণ বা এডিশন আসছে কিনা সেটা কালেক্ট করা। তো এই লাইব্রেরিয়ানের কাজ হচ্ছে সকালবেলা লাইব্রেরি থেকে বের হয়ে যাওয়া এবং বাজারে বা মার্কেটে যাওয়া নতুন লেখকদের বই কালেক্ট করা এবং পুরাতন বই লেখকদের বইগুলোর নতুন এডিশন বা সংস্করণ খুঁজে নিয়ে এই লাইব্রেরিতে ফেরত চলে আসা। এর কাজ হচ্ছে প্রতিনিয়ত এইটাই। এবং দ্বিতীয় আরেকজন লাইব্রেরিয়ান আছেন যিনি হচ্ছে এই লাইব্রেরিতে স্টিল নাও বসে থাকেন। তার কাজ হচ্ছে যে প্রথম লাইব্রেরিয়ান যেটা বইগুলো কালেক্ট করে নিয়ে আসলো সে তো স্তূপ আকারে মাথায় করে নিয়ে আসবে এবং আইনে স্তূপ আকারে তার যেই লাইব্রেরি যে মেজে আছে এখানে সেই স্তূপ আকারে রেখে দিছে। এবং এইখান থেকে তো ডাটাগুলোকে প্রসেস যদি না করা হয় তাহলে কেউ যদি এসে চায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা বইটা দাও, তাহলে তো 1 লক্ষ বই স্তূপ করে রাখলে এখান থেকে 2 সেকেন্ডের ভিতর দেওয়া পসিবল না। তাহলে কি করতে হবে, বইগুলোকে একটা লোকেট করতে হবে, একটা জায়গায় সুন্দর করে সাজায় রাখতে হবে। তাহলে কি করতে হবে, কিছু তাক কিনতে হবে। এই তাকগুলো কেনার মাধ্যমে বিভিন্ন লেখকের বই, শরৎচন্দ্রের, তারপরে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের, কাজী নজরুল ইসলামের বিভিন্ন ধরনের বইয়ের এক একটা তাক বানাইতে হবে আলাদা আলাদা। এই এক এক তাকে এক এক লেখকের বই সাজায় রাখতে হবে। তো এই যে দ্বিতীয় লাইব্রেরিয়ান, ওনার কাজ হচ্ছে উনি এই স্তূপাকার বই থেকে বইগুলোকে আলাদা করে, স্পেসিফাই করে বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে এবং বইগুলা বিভিন্ন তাকে সাজায় রাখে। এই কাজ হচ্ছে ওনার। আর তৃতীয় যে লাইব্রেরিয়ান আছেন ওনার কাজ হচ্ছে কোন তাকে কার বই আছে এইটা সম্পর্কে নলেজ রাখা, তার ব্রেনের মধ্যে রাখা যে কোন তাকে কার বই আছে। আমাকে কেউ একজন এসে যদি ভিজিটর এসে বলে যে আমার অমুক লেখকের বই লাগবে, আমি যাতে সহজেই দিতে পারি আমাকে জানতে হবে কোন তাকে কি বই আছে। তো উনি হচ্ছে প্রত্যেকটা তাকের বই সম্পর্কে খবর রাখে। এই 3 জন হচ্ছে একজন লাইব্রেরিয়ানের হচ্ছে, এক লাইব্রেরি হচ্ছে 3 জন লাইব্রেরিয়ান। এটাকে যদি আমি এখন গুগলের সাথে কম্পেয়ার করি, গুগল হচ্ছে একটা এরকম একটা জায়ান্ট কোম্পানি এবং একটা সার্চ ইঞ্জিন, এরও 3টে এই ধরনের লাইব্রেরিয়ান আছে বা বট বা রবট বা স্পাইডার আছে। প্রথম রবটের নাম হচ্ছে আপনার ক্রলার, যার কাজই হচ্ছে নতুন কোনো ওয়েবসাইট যদি কেউ তৈরি করে বা পুরাতন কোনো ওয়েবসাইটে যদি নতুন কোনো কন্টেন্ট ব্লগ পোস্ট করে তাহলে এই ক্রলারের কাজ হচ্ছে এই ওয়েবসাইটগুলো শুধু অটোমেটিকলি ভিজিট করা এবং ভিজিট করে করে হচ্ছে স্ক্যান করে বোঝা ট্রাই করা এই ওয়েবসাইটটা কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চায় বা এই ওয়েবসাইটের কন্টেন্টটা বা এই ওয়েবসাইটটা কোন ক্যাটাগরি, কোন ইন্ডাস্ট্রি, কি লয়ার বা ডেন্টিস্ট নাকি প্লাম্বার, কোন টাইপের বিজনেস করে বা কি টাইপের কন্টেন্ট দিছে, এই কন্টেন্টটাকে বোঝা ট্রাই করা, স্ক্যান করে নিয়ে আসা ওইটা হচ্ছে গুগলের যে সার্ভার রয়েছে বা ডাটাবেস রয়েছে বা লোকেশন রয়েছে ওইখানে যায়া জমা দিয়ে দেওয়া। আর কোনো কাজ নাই। এই ক্রলারের কাজ হচ্ছে নতুন পুরাতন ওয়েবসাইট গুলোকে ঘুরে ঘুরে দেখা এবং ক্রলিং করা। ক্রলিং এর আমি আরেকটা এক্সাম্পল যদি দেই, আপনারা অনেকেই ফেসবুক ইউজ করেন, কেউ যদি জিজ্ঞেস করে কি করতেছো তো আপনারা বলেন যে আমি ফেসবুক ক্রলিং করতেছি, ফেসবুক স্ক্রল করতেছি। তার মানে কি যে আপনি ফেসবুকটাকে আপনার আঙুল দিয়ে উপরের দিকে শুধু স্ক্রল করতেছেন। এতে কি হচ্ছে, আপনার সামনে বিভিন্ন ধরনের প্রোফাইল এবং পেজ আসতেছে, নতুন নতুন আপনি এক একটা কন্টেন্ট কনজিউম করতেছেন। তো আপনি যেই সব কন্টেন্টকে ফলো দিচ্ছেন বা যেই পেজগুলোর সাথে আপনার ফ্রেন্ডশিপে আছে বা নাই, রিকমেন্ডেশন আসতেছে ফেসবুক থেকে, এগুলো আপনি দেখতেছেন। তো কি করতেছেন, আপনি উপরের দিকে শুধু দিচ্ছেন, মানে ঠেলে দিচ্ছেন আপনার কন্টেন্ট গুলো নিচের থেকে। আপনি বলতেছেন এটাকে ক্রলিং, যে আমি কি করতেছি, দেখতেছি এক এক ধরনের প্রোফাইলে কি কি আপডেট আসছে এইগুলো আমি দেখতেছি এবং আমার যদি কোনো ধরনের রিয়াকশন আসে লাইক কমেন্ট শেয়ার করতেছি। এই কাজটাই হচ্ছে গুগল করতেছে, যে নতুন নতুন ওয়েবসাইট এবং পুরাতন ওয়েবসাইটে যত নতুন কন্টেন্ট পুরাতন কন্টেন্ট আসে সে হচ্ছে শুধু দেখতেছে এবং তার যেই জায়গা থেকে যেই ইনফরমেশন নেওয়া দরকার সে স্ক্যান করে নিতেছে। যেমনটা আমরা ফেসবুক ইউজ করার সময় করতেছি, নতুন কোনো প্রোফাইল বা পুরাতন কোনো প্রোফাইলে কোনো ছবি বা পোস্ট যদি পোস্ট হয় তো আমরা শুধু ফেসবুকের হোম পেজ থেকে স্ক্রল করার সময় দেখি এবং আমরা রিঅ্যাক্ট করি, লাইক কমেন্ট শেয়ার করি। এরকম ভাবে গুগলের প্রথম যেই স্পাইডার বা রবট, ওর নাম হচ্ছে ক্রলার, ওই কাজটাই করে। নতুন কোনো ওয়েবসাইট আসলে বা পুরাতন ওয়েবসাইটে কোনো ধরনের কন্টেন্ট আসলে এগুলাকে সে হচ্ছে এইভাবে ক্রল করে দেখে এবং স্ক্যান করে বোঝা ট্রাই করে কি রিলেটেড লিখছে, তারপরে কন্টেন্টটা গুগলের সার্ভারে দেয়া জমা দেয়। এবং দ্বিতীয় ওইখানে একজন হচ্ছে আপনার হচ্ছে স্পাইডার আছে বা রবট আছে, যেটাকে আপনি হচ্ছে দ্বিতীয় আপনার ইসের সাথে তুলনা করতে পারেন, আপনার হচ্ছে লাইব্রেরিয়ানের সাথে তুলনা করতে। সে তার নাম হচ্ছে ইন্ডেক্সার। সে কি করে, সে হচ্ছে এই বইগুলো বা ওয়েবসাইট গুলোর লিঙ্ক যদি একদম স্তূপ করে রাখে কয়েক কোটি লিঙ্ক একসাথে, তাহলে কেউ যদি কিছু সার্চ করে স্পেসিফিক ডাটা দিতে অনেক সময় লাগবে। তাহলে কি করতে হবে, এগুলোকে সাজাইতে হবে, এই জন্য ইন্ডেক্সিং করতে হবে। ইন্ডেক্সিং এর বাংলা ভাষাই হচ্ছে সূচীকরণ। যেমন আপনারা যখন বই পড়ছেন স্কুলে দেখবেন যে বইটা একটা সূচিপত্র থাকতো,
যে কোন অধ্যায়ে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো সূচিপত্র দেখলে সহজেই জানা যাইতো যে কোন অধ্যায়ে কি আছে। তো ওরকম গুগলের ইন্ডেক্সারের কাজ হচ্ছে যে একটা বড় ডাটাবেজ আছে, মানে হচ্ছে ওই যে আপনার ইসের বই থর তাকের মতো। তো ওইখানে হচ্ছে যেই রিলেটেড কিওয়ার্ডের উপরে যেই ওয়েবসাইটটা যেই কলার পাইছে, ওই স্পেসিফিক ওয়ার্ডের উপরে যেই ওয়েবসাইটগুলো এর আগেও আছে, ওই জায়গায় হলো আপনার ওয়েবসাইটটাকে রাইখে দেওয়া। ধরেন আপনি একজন প্লাম্বার নতুন ওয়েবসাইট বানাইছেন, ক্রলার যে পাইছে যে একজন প্লাম্বার নতুন ওয়েবসাইট বানাইছে, সেই গুগলের কাছে আইনা দিবে সার্ভারে। ও ইন্ডেক্সার কাজ হচ্ছে যে প্লাম্বিং রিলেটেড যত ক্যাটাগরি আছে তার সার্ভারে, ওই ক্যাটাগরিতে এই ওয়েবসাইটকে লিস্ট করে দেওয়া যে এটা একটা প্লাম্বিং রিলেটেড ওয়েবসাইট। কেউ যদি প্লাম্বিং খুঁজে অমুক লোকেশনে, ওই লোকেশনে এই ওয়েবসাইটটা নতুন হয়েছে, এটাও দেখাইতে হবে। তো ওইটা হচ্ছে ওখানে রাইখা দিল ওই প্লাম্বিং সেকশনে। ওইটা যদি আপনার রাইখা দিত একটা জামের মধ্যে, যেখানে প্লাম্বিং, লয়ার, ফ্লোয়ার সবগুলো একসাথে আছে, তাহলে কিন্তু সহজে বের করতে পারতো না গুগল। তো ওইটাই হচ্ছে ক্যাটাগরি করে রাইখা দিল ইন্ডেক্সার, যে সূচিবদ্ধকরণ করে। তৃতীয় যেই রবটটা আছে গুগলের, সেইটার নাম হচ্ছে আপনার র্যাঙ্কার বা হচ্ছে আপনার অ্যালগোরিদম। অ্যালগোরিদম কাজ হচ্ছে র্যাঙ্কিং করা। এখন চিন্তা করেন যে গুগলের কাছে প্লাম্বিং সার্ভিস দেয় ওয়ার্ল্ড, মানে সারা বিশ্বে ধরেন 1 কোটি বিজনেস আছে যারা হচ্ছে প্লাম্বিং সার্ভিস দেয় সারা পৃথিবীতে। এখন এই 1 কোটি ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে গুগলের কাছে সাধারণ আছে একটা ক্যাটাগরিতে। এখন কেউ যখন সার্চ করতেছে নিড প্লাম্বার ইন ইউএসএ, তো ইউএসএ তে ধরেন 50,000 প্লাম্বার আছে। তো কাকে ফার্স্টে র্যাঙ্কে দিবে, কাকে সেকেন্ডে দিবে, কাকে ফোর্থে দিবে, এটা কিভাবে করবে? যেমন আমি সার্চ করছি নিড ওয়েব ডেভেলপার, তাহলে এই কথাটা আসলে এই কোম্পানি আপওয়ার্কও দিতেছে, ফাইবারও দিতেছে, এই ফেসবুক গ্রুপটাও দিতেছে, ফাইবার দিতেছে, আপওয়ার্ক দিতেছে, ফ্রিল্যান্সারও দিতেছে, টপটালও দিতেছে। প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে নিড ওয়েব ডেভেলপারের এই অ্যান্সারটা আছে, বা আমি যে ওয়েব ডেভেলপার খুঁজতেছি এই সার্ভিসগুলো প্রত্যেকটা ওয়েবসাইটে দিতেছে। তাইলে আমরা সবাই যেহেতু ফার্স্টে র্যাঙ্ক করতে চাচ্ছি, তাহলে গুগল কেন আপওয়ার্কই ফার্স্টে দিছে, ফাইবারকে সেকেন্ডে দিছে, ওকে থার্ডে দিছে, ফ্রিল্যান্সারকে 11 নম্বরে কেন দিল? তো এইখানে গুগলকে কি কেউ টাকা পয়সা দিছে বা ঘুষ দিছে বা কেমনে এই কাজটা করছে? এই যে র্যাঙ্কিং করছে এটা কিভাবে করছে? এইটাই করে অ্যালগোরিদম। এই তৃতীয় ব্যক্তি, তৃতীয় লাইব্রেরিয়ান। এই অ্যালগোরিদমের কাজ হচ্ছে গুগলের কিছু কন্ডিশন আছে। যেমন ধরেন আমি যদি অ্যালগোরিদমটাকে বোঝানোর জন্য একটা এক্সাম্পল দেই, তাহলে আপনি সহজে বুঝবেন। সেইটা হচ্ছে ধরেন আমরা যখন স্কুলে পড়াশোনা করছি, ধরেন আপনি 7-এ পরীক্ষা দিয়া 8-এ উঠবেন, তাহলে আপনাকে কি করতে হবে? রুল 1 2 3 4 স্যাররা কিভাবে বানাবে? আপনি যে 7-এ পড়েন, পড়াশোনা করলেন, এইটি যে আপনাদেরকে নিবে, এইটি যে রুল 1 2 3 4 5 6 হবে, এটা কিভাবে আসলে স্যাররা নির্ধারণ করবে? এই জন্য স্যাররা যে কাজটা করে বা আমরা দেখে আসছি, স্যাররা একটা পরীক্ষা নেয়, ফাইনাল পরীক্ষা, এবং পরীক্ষায় কিছু প্রশ্নপত্র দেয় যেখানে আমাদেরকে লিখতে হয়। তো 100 নম্বরের মধ্যে পরীক্ষা হইলে আমরা যদি 200 ছাত্র থাকি, আমরা 200 ছাত্র পড়াশোনা করতেছি, আমরা হচ্ছে লিখি, আমরা অ্যান্সার দিই। আমরা সারা খাতা দেখার পর যে সবচেয়ে বেশি নাম্বার পাইছে এই ক্লাসে, যদি 100 জন ছাত্র থাকে, এর মধ্যে থেকে সবচেয়ে বেশি নাম্বার যে পাইছে তার রুল 1 হয় 8-এ, তারপরে যে পাইছে তার রুল 2 হয়, তারপরে যে পাইছে তার রুল 3 হয়। এই রকমের ভাবে গুগলও একটা জায়ান্ট কোম্পানি, ওরাও র্যাঙ্কিং অ্যালগরিদমটা ফিট করার জন্য এরকম একটা সিস্টেম করছে। গুগলের একটা স্টার্টার গাইডলাইন আছে, এবং ওইখানে ওরা গুগলের র্যাঙ্কিং করার জন্য 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। যেমন আমাদের রুল 1 2 হওয়ার জন্য 8-এ প্রশ্নপত্র আছে, যেমন পরীক্ষা দিতে হয়, ওরকম গুগলেরও কিছু প্রশ্নপত্র আছে যেগুলোকে র্যাঙ্কিং ফ্যাক্টর বলে। তো ওই র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো আপনার ওয়েবসাইট আপনি কত বেশি মানছেন, কত বেশি আপনি র্যাঙ্কিং পাইছেন, ধরেন একটা প্রশ্নের উত্তর দিলে আপনি 1 মার্ক পাবেন, এরকম ভাবে আপনি কতগুলো মার্কিং আসলে পাইছেন এর উপর ডিপেন্ড করবে যে আপনি এই কিওয়ার্ডে আপনি একে থাকবেন, না ফাইবার একে থাকবে, নাকি এই ফ্রিল্যান্সার একে থাকবে, কি আসলে একে থাকবে। এইটা ডিপেন্ড করবে আপনার ওয়েবসাইটে গুগলের যে নাম্বারিং করা যে প্রশ্নপত্র আছে, গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর, এটা আপনার ওয়েবসাইটে আপনি কতটুকু মানছেন এবং আপনার কম্পিটিটর কতটুকু মানছে, এইটা আবার ভ্যারি করবে। যেমন ধরেন আমার ক্লাসে স্টুডেন্ট আছে 50 জন, আমার এখানে রুল 1 হওয়াটা যতটা আসলে সহজ হবে, একজনের স্কুলে হচ্ছে 150 জন স্টুডেন্ট, ওইখানে রুল 1 হওয়া কিন্তু অনেক কঠিন হবে, কারণ ওখানে আমাকে 150 জন স্টুডেন্টের সাথে ফাইট করতে হবে 1 হওয়ার জন্য। আর যেখানে আমার রুল হচ্ছে, যেখানে ধরেন 50 জন স্টুডেন্ট, ওইখানে আমার রুল 1 হওয়ার জন্য 50 জনের সাথে মাত্র ফাইট করতে হবে। তাহলে আমি কিন্তু সহজেই 50 জন এখানে রুল 1 হইতে পারি। তো সেই ক্ষেত্রে এইটা ভ্যারি করবে, এটা এমন না যে সবার জন্য সমানভাবে প্রযোজ্য। তো হয়তো নিড ওয়েব ডেভেলপার এই কিওয়ার্ডে র্যাঙ্ক করার জন্য আপনাকে যে পরিমাণে এফোর্ট দিতে হবে, আর একটা কিওয়ার্ডে হয়তো কম দিতে হইতে পারে বা বেশি দিতে হইতে পারে। তো এই যে কম্পিটিটর, এইটার মাধ্যমে কিন্তু এই র্যাঙ্কিংটা নির্ধারিত হবে। এবং গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, আপনার ওয়েবসাইট আপনি যত বেশি মানবেন, আপনার কম্পিটিটরের সাইট আপনি যত বেশি মানবেন, যত বেশি গুগলের কাছ থেকে আপনি মানার মাধ্যমে র্যাঙ্কিং সিগন্যাল পাবেন, তত বেশি আপনাকে ফার্স্টের দিকে র্যাঙ্ক করাবে।
আর এই যে র্যাঙ্কিং ফ্যাক্টর গুলা, এইগুলোই কিন্তু আমাদের এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে আমরা শেখাচ্ছি বা স্পেশালিস্ট বানাচ্ছি। আপনি যে একজন এসইও এক্সপার্ট হবেন, আপনার কাজই হচ্ছে গুগলের এই র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো জানা এবং কিভাবে একটা ওয়েবসাইটে এইগুলো ইমপ্লিমেন্ট করার মাধ্যমে কম্পিটিটরকে টপকাইয়া গুগলের ফার্স্ট যে একটা ওয়েবসাইটের পেজ ওয়েবসাইটকে নিয়ে যাওয়া যায়, এই কাজগুলো শেখা বা করা, এটি হচ্ছে আমাদের কোর্সের মূল প্রতিপাদ্য বিষয় বা একটা এসইও কোর্স এইগুলোই আমাদের শেখায় বা একজন এসইও এক্সপার্ট হিসেবে আমরা এই কাজগুলো আসলে করি, যে আমরা গুগলের র্যাঙ্কিং অ্যালগরিদমে আমাদের ওয়েবসাইটকে আমাদের কম্পিটিটর সাইটের তুলনায় এগিয়ে থাকার জন্য কিছু কাজ করি, যেগুলো গুগল আমাদেরকে বলে দিচ্ছে। ওই কাজগুলো করে আমি আমার কম্পিটিটরের সাথে এগিয়ে যেতে পারলে র্যাঙ্কিং এ, তবে আমার ফার্স্টে আমার ওয়েবসাইটটা চলে যায়। আশা করছি যে আমরা ইন্ডেক্সিং, ক্রলিং এবং র্যাঙ্কিং অ্যালগরিদম সম্পর্কে একটা ডিটেল নলেজ আমি বিগিনার লেভেলদের জন্য দিতে পারছি। আপনারা কি বুঝতে পারছেন? ইয়েস আর নো বলেন। সহজ ভাষায় বুঝতে পারছেন না কঠিন মনে হয়েছে সেটা বলেন। আচ্ছা, সহজেই বুঝতে পারছেন, মাশাআল্লাহ। তো আশা করি আমি সহজ ভাষায় আপনাদের বোঝানোর সমর্থ হচ্ছি। তারপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের এসইও কোর্সে, সেটা হচ্ছে হোয়াট ইজ অর্গানিক রেজাল্ট এন্ড পেইড রেজাল্ট। আমরা যখন একটা ওয়েবসাইটে গুগলে সার্চ করি কোনো কিওয়ার্ড, আমরা দুই ধরনের রেজাল্ট দেখতে পাই। যেমন ধরেন আমরা যদি লিখবো যে বাই ডোমেইন, আমরা যদি এরকম একটা সার্চ করি বাই ডোমেইন, আমি একটা ডোমেইন কিনবো, যেহেতু একটু আগে আমরা ডোমেইন নিয়ে কথা বলছি, ডোমেইন হচ্ছে একটা ওয়েবসাইটের নাম। তো ডোমেইন আমরা কিনবো ধরেন একটা বানানোর জন্য, আমরা সার্চ করছি, এখানে দেখেন লেখা আছে স্পন্সর্ড, স্পন্সর্ড, স্পন্সর, স্পন্সর্ড, এই যে চারটা রেজাল্ট। এবং নিচে আবার দেখেন এমনি রেজাল্ট আসতেছে 1 2, এখানে আবার বিভিন্ন ধরনের যেমন নেমচিপ, ডোমেইন.com, গোডাডি, হোস্টিঙ্গার, গুগল ডোমেইন, এগুলো চলে আসতেছে। এবং ফার্স্ট আসতেছে কিছু স্পন্সর ওয়েবসাইট। এই দুইটা ডিফারেন্স কি? এই দুইটা ডিফারেন্স হচ্ছে এইগুলো হচ্ছে পেইড রেজাল্ট, এইগুলো হচ্ছে যেগুলো স্পন্সর লেখা থাকে বা পাশে অ্যাড লেখা থাকে, এগুলো হচ্ছে পেইড রেজাল্ট। আর যেগুলো হচ্ছে নিচে কোনো কিছু লেখা থাকে না স্পন্সর, যেগুলো এই যেগুলা, এগুলোকে বলা হয় অর্গানিক রেজাল্ট। আর এই যে রেজাল্ট গুলো আসছে, এইগুলো আসছে গুগলে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য। গুগল অ্যাডভার্টাইজমেন্ট বা গুগল অ্যাডস যদি আপনি শিখতেন, তাহলে আপনি গুগলকে টাকা দিয়েও কিন্তু আপনি গুগলে র্যাঙ্ক করাইতে পারেন। গুগলে আমরা দুই ভাবে আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে পারি। একটা হচ্ছে গুগলকে টাকা দিয়ে আমরা র্যাঙ্ক করাইতে পারি, প্রতি ক্লিকের জন্য গুগলকে আমি টাকা দিব। আর একটা হচ্ছে আমি গুগলকে টাকা দিব না, আমি গুগলের কিছু টার্মস এন্ড কন্ডিশন মাইনা, গুগলের যে র্যাঙ্কিং সিগন্যাল আছে এগুলো আমার ওয়েবসাইটে মানার মাধ্যমে এসইও করে আমি র্যাঙ্ক করব। দুই ভাবেই করা যায়। তো টাকা দিয়ে করলে এটাকে বলবো আমরা পেইড রেজাল্ট, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি স্পন্সর লেখা। আর টাকা ছাড়া যেটা আমরা যে রেজাল্ট গুলো দেখতে পাচ্ছি, এটাকে বলবো আমরা অর্গানিক রেজাল্ট, যেটা আমরা এসইও করার মাধ্যমে গুগলের র্যাঙ্কিং সিগন্যাল আমার ওয়েবসাইটে মানার মাধ্যমে আমি র্যাঙ্ক করছি। তো আপনারা কি বুঝতে পারছেন গুগলের অর্গানিক রেজাল্ট এবং পেইড রেজাল্টের পার্থক্য? গুগলের অর্গানিক রেজাল্ট এবং পেইড রেজাল্টের পার্থক্য বুঝতেন এবং কোনটা কেন আসতেছে? একটা হচ্ছে টাকা খরচ করার মাধ্যমে আসতেছে, আর একটা অর্গানিক এসইও করার মাধ্যমে আসতেছে। একটা গুগল অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আসতেছে, আর একটা অন্যটার মধ্যে আসতেছে। ভাই আজকে ক্লাসটা প্রথম ক্লাস এসইও, আমাদের প্রায় 22 থেকে 26টার মতো ক্লাস হবে, এর মধ্যে আজকে ফার্স্ট ক্লাস। আমরা কেবল একাডেমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি, এরপর আমরা প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যালি শিখবো, ধরে ধরে ওয়েবসাইটের ভিতরে এসইও গুলো আমরা প্র্যাকটিক্যালি করে করে আপনাদেরকে শেখাবো, যেখান থেকে আপনি এক্সপার্ট হয়ে বের হতে পারবেন। আচ্ছা, তারপরে আসছে হচ্ছে হোয়াট ইজ এসইআরপি। এসইআরপি কি? এটা আমি অলরেডি এর আগে এক্সপ্লেন করে ফেলছি যে এসইআরপি হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই যে এটাকে বলা হয়, আমি যখন কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করছি তখন আমাকে গুগলে কিছু রেজাল্ট দেখাচ্ছে। এই যে পেজটা আমি এখন আসি, এটাকে বলা হয় এসইআরপি বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এইটা জানা কেন জরুরি? কারণ যখন আমি কোনো একটা ইন্টারভিউ দিব এসইও রিলেটেড, তখন আমাকে এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে পারে। কোনো একজন ইন্টারভিউয়ার আমাকে জিজ্ঞেস করতে পারে যে এসইআরপি বলতে তুমি কি বুঝো, তখন আমাকে অ্যান্সার করতে হবে তো এসইআরপি কি। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে এসইআরপি হচ্ছে রেজাল্ট পেজ, এটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ হচ্ছে এসইআরপি বলে, যেখানে মানুষ করে কিছু সার্চ করার পর যেই পেজটা আসে গুগলের, যেখানে আমরা বিভিন্ন রেজাল্ট দেখতে পারি, এটাকে বলা হয় হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এসইর সাথে রিলেটেড। তো থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন থাকলে বা কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন যে এসইও কি, হোয়াট ইজ এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই প্রশ্নটার উত্তর ডিটেলে আপনারা পাইছেন কিনা। আজকে ক্লাসের প্রথম টপিকটা যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও কি, এই প্রশ্নের উত্তর সবাই ক্লিয়ার হয়েছেন? ইয়েস আর নো লেখেন।
আচ্ছা, তো আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছি আমাদের ক্লাসের আজকের টপিকে। 2 নম্বরে আমাদের ক্লাসের যে টপিকটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে বেসিক সার্চ অপারেটর। যেহেতু আমরা সার্চ ইঞ্জিন নিয়ে কথা বলবো, তো আমাদের কিছু সার্চ অপারেটর নিয়ে কথা বলতে হবে। সার্চ অপারেটর কি? সার্চ অপারেটর কি? এটা হচ্ছে যে আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, এটা হচ্ছে সাধারণ সার্চ করি। আমরা যেমন লিখতেছি যে বাই ডোমেইন, এটা একটা সাধারণ সার্চ। বা বলতেছি যে হোয়াট ইজ এসইও, এসইও কি? বা বাই আইফোন 14 বা 15 প্রো ম্যাক্স, বা বাই টি শার্ট, এগুলো আমরা কি সাধারণ সার্চ করতেছি। এটা হচ্ছে সাধারণ সার্চ কোয়ারি যেটা আমরা করতেছি। আর এক ধরনের সার্চ আছে সেটাকে বলা হয় হচ্ছে আপনার সার্চ অপারেটর বা গুগল ডর্ক, অনেকে নাম দিয়ে থাকে যে গুগল ডর্ক ইউজ করে। এটার মাধ্যমে আমরা স্পেসিফিক রেজাল্ট পাইতে পারি। একটা হলো সাধারণ সার্চ, আমরা সাধারণ রেজাল্ট পাইতে পারি। আর আমরা কিছু অসাধারণ সার্চ কোয়ারি ব্যবহার করে আমরা কিছু এক্সাক্ট ডাটা পাইতে পারি, বা আমরা টার্গেটেড কিছু খুঁজে বের করতে পারি গুগল থেকে। গুগল থেকে যখন আমরা টার্গেটেড কোনো কিছু খুঁজে বের করার জন্য কোনো অপারেটর বা কোন ধরনের স্পেসিফিক সংকেত ইউজ করব, যেটাকে আমরা হলো সার্চ অপারেটর বলবো, বা আমরা গুগল ডর্ক বলবো, যেটার মাধ্যমে আমরা স্পেসিফিক ডাটা খুঁজে বের করতে পারি। তো আমি কিছু বেসিক সার্চ অপারেটরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। সেটা হচ্ছে যেমন ডাবল কোটেশন, এই রকমের ডাবল কোটেশন, যেটা দিয়ে আমরা হচ্ছে কোনো কিছু খুঁজতে পারি। সাধারণভাবে আমরা খুঁজতে পারি বাই ডোমেইন এরকম ভাবে, অথবা আমরা ডাবল কোটেশন দিয়ে খুঁজতে পারি। যেমন ধরেন আমি সার্চ করলাম যে বাই অ্যাপল বা হোস্টিং, ধরেন বাই হোস্টিং লিখে সার্চ করছি, এটা সাধারণ একটা সার্চ। আবার আমি ডাবল কোটেশন দিয়ে সার্চ করতে পারি, স্পেসিফিক রেজাল্ট আসবে এটা। এখন শুধুমাত্র দেখবেন যে যারা শুধু হোস্টিং প্রোভাইড করে এইরকম রেজাল্টই আসতেছে এখানে। মানে স্পেসিফিক এই বাই হোস্টিং এই কথাটা আপনার এই ডোমেইনের এই হেডলাইনের মধ্যে থাকবে, এরকম রেজাল্ট আসবে। এরকম স্পেসিফিক ডাটা আপনি খুঁজে বের করতে পারবেন যারা শুধু হোস্টিং বিক্রি করে, এইরকম ডাটা আপনি পাবেন। আর সাধারণ যখন সার্চ করবেন তখন হয়তো আপনার কাছে ইরিলিভেন্ট ডাটাও দিতে পারে। গুগল সব সময় যে আসলে রিলিভেন্ট ডাটা দেয় এরকম না। অনেক সময় আপনাকে 10টা যদি রিলিভেন্ট ডাটা দেয়, এর মধ্যে 5টা বা 3টা কিন্তু ইরিলিভেন্ট ডাটাও দিতে পারে, যদি তার কাছে অ্যাকুরেট ইনফরমেশন না থাকে। আর আপনি যখন এই ধরনের ডাবল কোটেশন ব্যবহার করবেন, তখন এক্সাক্ট আপনি যা খুঁজতে চাচ্ছেন ঠিক ওই জিনিসটাকে আপনি খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, তারপরে রয়েছে হচ্ছে আপনার আরেকটা, যেমন হচ্ছে এন্ড। আপনি এরকম একটা জিনিস, যেমন ধরেন আপনি এন্ড ব্যবহার করেন, তাহলে আপনি মনে যে এরকম খুঁজতে পারতে চাইতেছেন যে ল্যাপটপ এন্ড i7 প্রসেসর, এরকম দিতে পারেন যে AMD ল্যাপটপ এন্ড হচ্ছে i প্রসেসর এর মধ্যে পার্থক্য, মানে দুইটি আপনি খুঁজতে যাচ্ছেন এইরকমের। যেমন আমরা যদি সার্চ করি এইরকমের যে এক্সাক্ট ডাটা খুঁজতেছি, আমি শুধুমাত্র খুঁজতাম যে ল্যাপটপ, আমি শুধু যদি খুঁজতাম যে আপনার হচ্ছে ল্যাপটপ, শুধু ল্যাপটপ দিয়ে আমি সার্চ করতে পারি। আমি শুধু ল্যাপটপ দিয়ে কিন্তু সার্চ করতে পারি। শুধু ল্যাপটপে সার্চ করার পর দেখেন ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এটা আসছে, ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, ল্যাপটপ প্রাইস এটা আসছে। এখানে কিন্তু আমার স্পেসিফিক ডাটাটা আসে নাই যেটা আমি চাইতেছিলাম। হয়তো আমি চাইতেছিলাম ল্যাপটপ i7 প্রসেসরের ল্যাপটপ, ওইটা কিন্তু আসে নাই। যখন আমি ল্যাপটপ এন্ড ব্যবহার করব, এন্ড এটা একটা ডর্ক, এন্ড যখন ব্যবহার করতেছি, এই এন্ড ব্যবহার করার পর কি ল্যাপটপ এবং কি থাকতে হবে, এবং এন্ড মানে হচ্ছে এবং i7 প্রসেসর। তখন দেখেন আমি যখন সার্চ করতেছি, তখন এখন কি আসতেছে দেখেন যে ইন্টেল কোর i7 ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। দেখেন কোর i7 ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ। দেখেন একটু আগে আমি ল্যাপটপ দিয়ে সার্চ করার পর কোন ধরনের রেজাল্ট দেখাইছিল, আর এখন কি আমাকে এক্সাক্ট ডাটা দেখাইতেছে কিনা বলেন তো? আমি যেটা চাইতেছি এখন সেটাই দেখাইতেছে কিনা? আর আগে যেটা আমি শুধু ল্যাপটপ সার্চ করছিলাম তখন কেমন ডাটা আসছিল? এইটাকে বলা হয় হচ্ছে সার্চ অপারেটর, টার্গেটেড রেজাল্ট গুগল থেকে খুঁজে বের করার জন্য আমরা যেগুলোকে ব্যবহার করি। তারপরে আরেকটা আছে যেমন অর, আমরা যেমন এবং ব্যবহার করতে পারি, এন্ড এরকম অর ব্যবহার করতে পারি। যেমন এইরকমের খুঁজে বের করতে পারি, আমি যদি গুগলে সার্চ করি যে এইরকমের, যেমন ধরেন আমি খুঁজলাম যে নিউ ইয়র্ক, আমি খুঁজলাম কি নিউ ইয়র্ক, তো দেখেন নিউ ইয়র্ক সিটি আসতেছে, ওয়েলকাম টু নিউ ইয়র্ক gov.gov আসতেছে, নিউ ইয়র্ক আসতেছে, শুধু নিউ ইয়র্ক নিয়ে কথা বলতেছে। আমি যদি আবার এরকম দিই যে নিউ ইয়র্ক এবং মানে অর নিউ ইয়র্ক অথবা ক্যালিফোর্নিয়া,
অর মানে হচ্ছে ধরেন অথবা। তো নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ার মধ্যে দেখেন কোনটা বেটার। প্রথমে আসতেছে হুইচ ইজ বেটার, নিউ ইয়র্ক স্টেট অর ক্যালিফোর্নিয়া। এরকম দেখেন এখন হচ্ছে দুইটার কম্পারিজন আসতেছে। এই যে দেখেন ভিডিও আসতেছে নিউ ইয়র্ক ভার্সেস ক্যালিফোর্নিয়া, কম্পারিজন আসতেছে। তো আমি যদি কোন দুইটা প্রোডাক্ট, আমি এখানে একটা স্টেট দিয়ে দেখাচ্ছি, এরকম আপনি দুইটা প্রোডাক্ট বা দুইটা জিনিসের বা দুইটা সার্ভিসের কম্পারিজন নিয়ে যদি জানতে চান বা দুইটা টুলের কম্পারিজন নিয়ে যদি আপনি জানতে চান, তখন কিন্তু আপনি অর ব্যবহার করে আপনি টার্গেটের ডাটা বের করতে পারবেন। কিন্তু শুধুমাত্র যদি আপনি নিউ ইয়র্ক লেখেন বা শুধুমাত্র এসইও লেখেন, তখন কিন্তু আপনি কম্পেয়ার ডাটা পাবেন না। আপনি যখন লেখেন এসইও ভার্সেস বা এসইও অর আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তখন এই দুইটার মধ্যে ডিফারেন্স সম্পর্কে আপনি জানতে পারবেন। শুধুমাত্র এসইও লিখলে শুধু এসইও ডাটা পাবেন, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখলে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ডাটা পাবেন। কিন্তু আপনি এসইও আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখলে আপনি দুইটার একটা কম্পারিজন ডাটা আপনি নিতে পারেন। এগুলোকে বলা হয় হচ্ছে আপনার সার্চ অপারেটর, যেগুলোর মাধ্যমে আপনি টার্গেটেড ডাটা গুগল থেকে বের করে খুঁজে বের করতে পারেন, যেটা আপনার একজন এসইও এক্সপার্ট হিসেবে সামনে অনেক কাজে লাগবে। আরেকটা আছে মাইনাস, এটা আরেকটা সার্চ অপারেটর, যেটাতে আপনি হচ্ছে বিভিন্ন জিনিসকে মাইনাস করতে পারেন। যেমন ধরেন আমি সার্চ করতে পারি, এক্সাম্পল গুলো সহজে বুঝবেন। যেমন আমরা সার্চ করব হচ্ছে হেডফোন, আমরা সার্চ করব হেডফোন। তো হেডফোন লিখে সার্চ করার পর দেখেন চলে আসছে যে হেডফোন প্রাইস ইন বাংলাদেশ, বেস্ট হেডফোন হেডসেট প্রাইস ইন বাংলাদেশ, বাই অথেন্টিক হেডফোন এট বেস্ট প্রাইস ইন বাংলাদেশ, এগুলো আসতেছে। কিন্তু আমি চাইতেছি আমি একটা হেডফোন কিনবো, কিন্তু আমার সনি কোম্পানিটা পছন্দ না। তো আমি বলতেছি মাইনাস সনি। দেখেন হেডফোন মাইনাস সনি, তখন এখন কি হবে জানেন, সব ধরনের হেডফোন আসবে কিন্তু সনি কোম্পানির কোনো হেডফোন আমার সামনে আসবে না। এরকম ভাবে আপনার যদি মনে হয় যে কোনো কোম্পানির আপনি কি কোনো একটা জিনিস কিওয়ার্ডকে আপনি মাইনাস করতে চান, এটা শুধু আমি সনিতে দেখাতে বেশি এরকম না। আপনি হয়তো যে কোনো জিনিস সার্চ করতে চান, যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা সার্ভিস, তার মধ্যে থেকে আপনি কোনো কিছু চান না, মাইনাস করতে চান, তো ওটা মাইনাস দিয়ে যদি ওই কিওয়ার্ডটাকে ব্যবহার করেন, তখন আপনি ওই জিনিসটা আপনার সামনে আসবে না, যেটাকে আমরা গুগল এর নেগেটিভ কিওয়ার্ড হিসেবে ব্যবহার করি। যে এই কিওয়ার্ড গুলো যদি সার্চ করে আমার একটা দেখাবে না, এটা নেগেটিভ কিওয়ার্ড। এরকম আপনি সার্চ করার সময় মাইনাস দিয়ে যদি কোনো কিছু ব্যবহার করেন, তাহলে ওই জিনিসটা আপনি মাইনাস করতে পারেন আপনার সার্চ রেজাল্ট থেকে। আপনি যে রেজাল্টটা পাবেন এই রেজাল্টের মধ্যে কোনো এই কিওয়ার্ডের কোনো রেজাল্ট আসবে না, সনির কোনো হেডফোনের কোনো রেজাল্ট আপনার এখানে আসবে না। এরকম আপনি হচ্ছে মাইনাস সার্চ অপারেটরের মাধ্যমে ব্যবহার করতে পারেন। এরকম ভাবে আপনি সাইট সার্চ অপারেটর, এটা দিয়ে আপনি একটা স্পেসিফিক সাইটের ভিতরকার ডাটা খুঁজে বের করতে পারেন, যেটা আমরা অনেক বেশি ব্যবহার করব। আমরা যে এসি এক্সপার্ট হইতেছি, আমরা সবচেয়ে বেশি যে সার্চ অপারেটরটা ব্যবহার করব সেটা হচ্ছে সাইট.ক্লোন। এইটা সাইট ক্লোন আমরা এটা ব্যবহার করব, যেটার মাধ্যমে একটা স্পেসিফিক ওয়েবসাইটে কতগুলো পেজ ইন্ডেক্স করা আছে বা একটা স্পেসিফিক ওয়েবসাইটের অমুক পেজ আমি খুঁজে বের করতে পারবো। যেমন ধরেন এই রকমের, এই যে সাইট, আপনার ওয়েবসাইটের নাম দিয়ে .com এইভাবে দিলে শুধুমাত্র এই ওয়েবসাইটটাই আপনার আসবে, এই ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সেটাই শুধু আসবে। আমি যদি একটু আমাদের মাইন্ডসেট আইডিটা যদি দেখাই আপনাকে, যেখান থেকে আমি মাইন্ডসেট আইডি ইনস্টিটিউটকে একটু কপি করলাম এবং এইখানে আমি পেস্ট করলাম, এবং এখান থেকে আমি শুধুমাত্র মাইন্ডসেট আইডি ইনস্টিটিউট ডোমেইনটাকে যদি দিয়ে দেই, দেখেন সাইট ক্লোন মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট দিয়ে আমি এখন যদি এন্টার দেই, দেখেন এখানে শুধু মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটেরই হচ্ছে রেজাল্ট গুলো আসবে, অন্য কোনো ওয়েবসাইট আর আসবে না। এবং মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটের কতগুলো পেজ আসলে ইন্ডেক্স করা আছে আমরা শুধু সেগুলো এখানে কিন্তু দেখতে পারবো। মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটের কতগুলো পেজ গুগল ইন্ডেক্স আছে সেগুলোই দেখতে পারবো। আমাদের একজন এসি এক্সপার্ট হিসাবে এগুলো আমাদের দরকার। এই সাইট ক্লোন দিয়ে আমরা অনেক কিছু খুঁজবো আমাদের এই এসইও জার্নিতে। তো আমি একটা এক্সাম্পল শুধু আজকে দেখাইলাম, সামনের দিনগুলোতে আমরা আরো অনেকগুলো জানার জন্য আমরা এই সাইট ক্লোনটাকে ব্যবহার করবো। এইগুলোকে বলা হয় হচ্ছে আপনার সার্চ অপারেটর। আমি কিছু বেসিক, এরকম আরো অনেক অ্যাডভান্স সার্চ অপারেটর আছে, আমি আপনাদের কিছু বেসিক সার্চ অপারেটরের সাথে পরিচয় করে দিলাম একজন এসইও এক্সপার্ট হওয়ার এই জার্নিতে, যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে সামনের দিনগুলোতে। তো সার্চ অপারেটর কি এবং বেসিক সার্চ অপারেটরের কাজগুলো কি, এই সম্পর্কে আপনারা কি জানতে পারছেন, বুঝতে পারছেন? একজন বলতেছেন, বাকিরা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন, সবাই একটা কর্পোরেট করবেন। আচ্ছা, তারপরে আমাদের কোর্স মডিউলে যেটা আছে সেটা হচ্ছে হোয়াই ডাজ মাই ওয়েবসাইট নিড এসইও। এই প্রশ্নটার উত্তর আমি গত যে সেমিনারটা হয়েছিল তখনই অলরেডি দিয়ে দিছি, যে একটা ওয়েবসাইটে এসইও কেন ইম্পর্টেন্ট। এটা সহজ উত্তর হচ্ছে যে একটা ওয়েবসাইটের মার্কেটিং এর জন্য আমরা
যতগুলো চ্যানেল ব্যবহার করতে পারি এর চেয়ে বড় চ্যানেলটা হচ্ছে এসইও, একটা ওয়েবসাইট মার্কেটিং এর ক্ষেত্রে। ফেসবুক মার্কেটিং এর জন্য আমরা ফেসবুকে অ্যাড ব্যবহার করতে পারি, ফেসবুকে আমরা কন্টেন্ট দিতে পারি, তারপরে ভাইরাল করতে পারি, অনেক কিছু করতে পারি। কিন্তু একটা ওয়েবসাইট মার্কেটিং করার জন্য আমার একটা কোম্পানি আছে এবং কোম্পানির একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের থ্রুতে আমি বিজনেস করতে চাই এবং এই ওয়েবসাইটটাকে মার্কেটিং করার একটাই ওয়ে, সেটা হচ্ছে গুগল অ্যাড আর হচ্ছে এসইও। তো এসইওর মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইটে মার্কেটিং করতে পারি এবং ওয়েবসাইটের ভিজিটর আনতে পারি। আপনি চিন্তা করেন, আপনি একটা রেস্টুরেন্ট তৈরি করছেন, এই রেস্টুরেন্টটা আপনি লোকালি যারা মানুষ রেস্টুরেন্ট খুঁজে তাদের কাছে পৌঁছাইতে চান, আপনি একটা ওয়েবসাইটে বানাইছেন, একটা ওয়েবসাইট বানাইছেন রেস্টুরেন্ট ওয়েবসাইট অথবা একটা প্লাম্বার ওয়েবসাইট বানাইছেন এবং গুগলে যারা সার্চ করে যে প্লাম্বিং নিয়ার মি বা নিড প্লাম্বার, কিন্তু আপনার সিটিতে আপনি এই সার্ভিসটা দেন এবং আপনি একটা ওয়েবসাইটে বানাইছেন। কিন্তু আপনি যদি এসইও না করেন তাহলে কি আপনার ফার্স্টে যারা এই যে কিওয়ার্ড গুলো সার্চ করতেছে আপনার কাস্টমার, তাদের কাছে আপনাকে ওয়েবসাইটে পৌঁছাতে পারবেন? পারবেন না। কারণ যখন আপনি এসইও না করবেন তখন তো আর আপনার কম্পিটিটররা তো এসইও করতেছে, তারা তো গুগলের সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার জন্য তারা এফোর্ট দিচ্ছে এবং এই তাদের টার্গেটেড কিওয়ার্ডে তারা র্যাঙ্ক করে আছে এবং ভিজিটর পাচ্ছে এবং কাস্টমার পাচ্ছে। আপনি একটা নতুন বিজনেস রান করলেন এবং আপনার ওয়েবসাইটও বানাইলেন, কিন্তু আপনি যদি আপনার টার্গেট কিওয়ার্ড যেগুলোতে মানুষ সার্চ করতেছে আপনার বিজনেসটাকে পাওয়ার জন্য, যে নিড প্লাম্বার বা প্লাম্বার ইন ঢাকা, এগুলোতে সার্চ করতেছে, কিন্তু আপনার কিন্তু এসইও করা নাই, তখন কিন্তু আপনার ওয়েবসাইটে তাদের সামনে যাচ্ছে না। তো আপনি এত কষ্ট করে একটা ওয়েবসাইট বানালেন, এখানে আপনার সার্ভিসগুলোকে প্লেস করলেন, কিন্তু কোনো ভিজিটর যদি না পান তাহলে এই ওয়েবসাইটে কোনো ভ্যালু নাই। তো আপনাকে তাহলে কি করতে হবে, আপনি যত টাকা দিয়ে ওয়েবসাইট বানান, যত ভালো কন্টেন্টই দেন, যত সুন্দর করে ডেকোরেশন করেন, আপনাকে কিন্তু অবশ্যই এসইও করতে হবে আপনার ওয়েবসাইটটাকে রাইট অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং অর্গানিক ট্রাফিক ওয়েবসাইটে পাওয়ার জন্য এবং এই ট্রাফিক থেকে আপনার ওয়েবসাইটের সেল বৃদ্ধি করার জন্য, বিজনেস করার জন্য এবং ওয়েবসাইটের থ্রুতে গুগলের থ্রুতে আপনাকে বিজনেস করতে হলে অবশ্যই এসইও করা লাগবে। এখন দেখেন, এসইও ছাড়া কি এর কোনো বিকল্প আছে? আপনি একটা বিজনেস করবেন এবং গুগল থেকে আপনি হচ্ছে ভিজিটর নেবেন এবং গুগলে আপনার অডিয়েন্সের কাছে আপনার ওয়েবসাইটে পৌঁছাবেন। এখানে এসইও আর গুগল অ্যাডের বিকল্প অন্য কিছু আছে আমাকে বলেন? ইয়েস স্যার, নো বলেন। হ্যালো, নো, আর কোনো কিন্তু আসলে পদ্ধতি নেই। আপনাকে অবশ্যই কিন্তু আপনার বিজনেসটাকে যদি গুগলে র্যাঙ্ক করাইতে হয় এসইও আপনাকে করতে হবে। আর এখন চিন্তা করেন, পৃথিবীতে প্রতিনিয়ত নতুন নতুন বিজনেস কিন্তু তৈরি হচ্ছে। এখন পৃথিবী আসলে চলেই কিন্তু বিজনেসের উপরে। আমরা জানি যে এই মানব সভ্যতা গড়ে ওঠার পর থেকেই মানুষ যখন সিভিলাইজেশন শুরু হয়েছে, সমাজবদ্ধ জীবনযাপন করা শুরু করছে, তখন থেকে কিন্তু ব্যবসা বাণিজ্য গড়ে উঠছে এবং ব্যবসা বাণিজ্য যখন থেকে গড়ে উঠছে তখন থেকে কিন্তু মার্কেটিং এর সিস্টেমটা আসে। আপনি যখন একটা নতুন বিজনেস করতে যাবেন, আপনার বিজনেসটাকে কিন্তু মার্কেটিং করতে হবে এবং বর্তমান ওয়ার্ল্ড হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড এবং এই ডিজিটাল ওয়ার্ল্ডে আপনাকে করতে হবে ডিজিটাল মার্কেটিং। এখন কিন্তু আর অ্যানালগ মার্কেটিং করে কিন্তু আপনি মার্কেটিং এ টিকে থাকতে পারবেন না। তো সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং করতে হবে। আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সবচেয়ে বড় যে কম্পোনেন্ট বা সবচেয়ে বড় যে মার্কেটিং টুল, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মাধ্যমে এসইওর মাধ্যমে মার্কেটিং করা। এবং পৃথিবীতে দেখবেন যে পৃথিবীতে বর্তমান প্রচুর পরিমাণে বিজনেস ডেভেলপমেন্ট হচ্ছে, কারণ পৃথিবীতে সবচেয়ে ধনী হওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বিজনেস। এবং আপনি চাকরি করে কিন্তু বড় একটা ফিনান্সিয়াল আপনি ফ্রিডম পাবেন না, অবশ্যই আপনাকে বিজনেস করতে হবে এবং বিজনেস করতে হলে কি করতে হবে, আপনাকে মার্কেটিং করতে হবে। মার্কেটিং এর সবচেয়ে বড় চ্যানেল হচ্ছে আপনার ওয়েবসাইট এবং ট্রাস্ট বৃদ্ধির জন্য আপনাকে একটা ওয়েবসাইট লাগবে এবং ওয়েবসাইটের মাধ্যমে মার্কেটিং করতে হলে আপনাকে এসইও করাই লাগবে। আর দেখেন প্রতিনিয়ত কত বিজনেস পৃথিবীতে ডেভেলপ হচ্ছে এবং এক্সিস্টেন্ট কত বিজনেস আছে এবং প্রতিনিয়ত এই যে দেখেন ওয়েব ডেভেলপার তৈরি হচ্ছে এবং ওয়েব ডেভেলপার ওয়েবসাইট বানাইতেছে, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট বানাইতেছে এবং এক্সিস্টেন্ট হাজার হাজার ওয়েবসাইট, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ওয়েবসাইট আছে। এই যে প্রতিনিয়ত বিজনেস তৈরি হচ্ছে, ওয়েব ডেভেলপার ওয়েবসাইট বানাইতেছে, এই ওয়েবসাইট গুলো কি মার্কেটিং করা লাগবে না? এই ওয়েবসাইট গুলো কি এসইও করার জন্য কি এসইও এক্সপার্ট লাগবে না? তাহলে চিন্তা করেন যে র্যাঙ্কিং করার জন্য এসইও এক্সপার্টের কত চাহিদা, যতগুলো ওয়েব ডেভেলপারের চাহিদা, যত বিজনেসের মার্কেটিং চাহিদা, যত বিজনেস গড়ে উঠবে, যত ডিজিটালি মানুষ বিজনেসকে মার্কেটিং করা শুরু করবে, ততই কিন্তু এসইও এক্সপার্টের চাহিদা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যে পরিমাণে আপনার ওয়েব ডেভেলপারের চাহিদা বাড়বে, তার সাথে কয়েক গুণ বেশি বাড়বে হচ্ছে আপনার এসইও এক্সপার্টদের চাহিদা। তো আপনার ওয়েবসাইটটাকে যদি আপনি টার্গেটেড অডিয়েন্সের কাছে গুগলের থ্রুতে নিয়ে যেতে চান, তাহলে ওয়েবসাইট এসইওর বিকল্প কিছু নাই এবং একজন এসইও এক্সপার্টের কিন্তু কোনো বিকল্প নাই। এবং এসইওতে আপনার অর্গানিক ভিজিটর পাওয়ার জন্য এবং হচ্ছে অর্গানিক রেভিনিউ জেনারেট করার জন্য, অর্গানিক হচ্ছে আপনার ট্রাফিক পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ওয়েবসাইটটাকে এসইও করতে হবে। আর এই জন্য হচ্ছে একজন এসইও এক্সপার্টের দরকার। আশা করছি আমরা বুঝাইতে পারছি।
4 নম্বর যে প্রশ্নটা উত্তর দিয়ে আমাদের আজকে ক্লাসটা আমরা শেষ করবো সেটা হচ্ছে ক্যারিয়ার উইথ এসইও, যেটা নিয়ে আমি গত ক্লাসে অলরেডি আলোচনা করে ফেলছিলাম সেমিনারে, যে আসলে এসইওটা আসলে কেমন একটা ক্যারিয়ার। আমি আজকে তারপর আর একটু টাচ দিতে চাই যে এসইও শিখে আপনার আসলে কেমন একটা ক্যারিয়ার হইতে পারে। আপনি কেন ডিজিটাল মার্কেটিং এর নামে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবেন না? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট মানে এই ধরনের মার্কেটিং কেন শিখবেন না? কেন আপনি গুগল অ্যাড শিখবেন না? কেন আপনি অন্যান্য মার্কেটিং না শিখে এসইও কেন শিখবেন? এবং এসইও কেন আপনার জন্য একটা বেস্ট ক্যারিয়ার হতে পারে এবং এখান থেকে আপনি কি পরিমাণ আর্নিং করতে পারবেন, এইটা সম্পর্কে আমি গত ক্লাসে আলোচনা করছি। আজকে আরেকটু টাচ দিতে চাই, যেহেতু আমরা এসইও শেখার পর বা যে কোনো একটা ফ্রিল্যান্সিং স্কিল শেখার পর আমরা কাজ করবো মার্কেট প্লেসে আর আউট অফ মার্কেট প্লেসে। তো আমি একটু দেখা ট্রাই করি যে মার্কেট প্লেসে এসইও ডিমান্ড কেমন এবং আউট অফ মার্কেট প্লেসে এসইও ডিমান্ড কেমন এবং কি পরিমাণ আর্নিং করা পসিবল। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে আজকে ক্লাসটা আমরা শেষ করবো। আমরা অহেতুক প্রশ্ন নিয়ে আলোচনা করবো না বা অহেতুক কথা নিয়ে আমাদের কোর্সের লেন্থ বাড়াবো না। তো আপওয়ার্ক নিয়ে যদি আমি একটু সার্চ করি, তো এখানে দেখেন আপওয়ার্কে আসার পর আমরা এখানে সার্চ করব যে এসইও স্পেশালিস্ট, এখান থেকে সার্চ করে নিব ট্যালেন্ট এবং এখান থেকে আমরা সার্চ করব এসইও স্পেশালিস্ট, তারপর আমরা সার্চ করব। দেখেন এখানে চলে আসলে আমরা যদি একটু টপ রেটে দেই এবং এখান থেকে যদি আমরা একটু দেখি যে এরা আসলে কি পরিমাণে আর্নিং করতেছে এসইও এক্সপার্টরা, তাহলে আপনি বুঝতে পারেন যে এসইও শিখলে আপনি আসলে কেমন আর্নিং করতে পারবেন। দেখেন উনি হচ্ছে একজন এসইও এক্সপার্ট, একটা মেয়ে মানুষ। উনি হচ্ছে ওনার টাইটেলটা হচ্ছে এসইও এক্সপার্ট লিঙ্ক বিল্ডিং এবং ওনার আর্নিং টোটাল আর্নিং হচ্ছে আপওয়ার্ড থেকে হচ্ছে $2 লক্ষ প্লাস। $2 লক্ষ মানে হচ্ছে 2 কোটি টাকার বেশি। $1 লক্ষ হচ্ছে 1 কোটি টাকার বেশি হয় বাংলা টাকায়। তো $2 লক্ষ মানে হচ্ছে 2 কোটি টাকার বেশি উনি ইনকাম করছে একটা মেয়ে এসইও শিখা শুধুমাত্র আপওয়ার্ড থেকে। আর উনি কি শুধু আপওয়ার্ডে কাজ করে? একজন ফ্রিল্যান্সার যে আপওয়ার্ডে কাজ করে সে আরো অনেকগুলো মার্কেট প্লেসে কাজ করে, ফাইবারে কাজ করে, টপটালে কাজ করে, গুরুতে কাজ করে, এসইও ক্লার্কে কাজ করে। তো চিন্তা করেন একটা মার্কেট প্লেস থেকে কিন্তু সে 2 কোটি টাকা ইনকাম করছে। তাহলে এটা আপনার কেমন ক্যারিয়ার হইতে পারে? আপনি 20,000 30,000 টাকার চাকরি পাওয়ার জন্য 20 বছর পড়াশোনা করলেন, কত সময় স্পেন্ড করলেন, কত টাকা স্পেন্ড করলেন, কত রাত জাগলেন, কত পড়াশোনা করলেন, চাকরি পাওয়ার জন্য কত ইন্টারভিউ দিলেন, তারপর 20,000 চাকরি পাওয়ার জন্য কত ঘুষ দিতে হচ্ছে, মামা খালু ধরতে হচ্ছে। আর যেখানে আপনি এসি এমন একটা স্কিল যেটা শিখে একটা মেয়ে মানুষ ঘরে বসে 2 কোটি টাকা ইনকাম করতেছে, আপনি দেখতে পাচ্ছেন। শুধুমাত্র আপনার স্কিল যদি শিখতে পারেন আপনি কিন্তু এটা নিতে পারেন। এটা কোনো স্বপ্ন না বা রূপকথার গল্পও না, এটা প্রমাণিত, দেখতেই পাচ্ছেন। আমি আরেকজন দেখি, উনি একজন বাংলাদেশি, দেখেন নারায়ণগঞ্জ বাড়ি, উনি $40,000 ইনকাম করছে এসইও শিখা। এবং আমি তো আরেকজনকে দেখি এখান থেকে, উনি লোকাল এসইও এক্সপার্ট, উনি হচ্ছে কাজ করতেছে, উনি $100,000 ইনকাম করছে, মানে 1 কোটি টাকা প্লাস ইনকাম করছে এসইও শিখা, এসইও এক্সপার্ট। আমরা যদি আরো কয়েকজনকে দেখি যারা হচ্ছে এসইও শিখে কাজ করতেছে, উনি দেখেন এসইও শিখছে, উনি এখান থেকে ওনার আর্নিংটা হাইড করে রাখছে, আপওয়ার্কে আর্নিং হাইড করা যায়। তো সেক্ষেত্রে আরেকজনকে যদি আমরা দেখি, উনি এখান থেকে ওনার আর্নিংটা হাইড করছে, আমরা দেখতে পাচ্ছি না। উনি একজন ইন্ডিয়ান, উনি হচ্ছে এখান থেকে $400 ইনকাম করছে, মানে প্রায় 4 কোটি টাকার বেশি ইনকাম করছে। গত ক্লাসে দেখাইছিলাম যে $1 মিলিয়ন ইনকাম করছে। মানে আপনার চিন্তা করতে পারেন যে এসইও শিখায় একটা মার্কেট প্লেস থেকে এই ব্যক্তিরা কি পরিমাণ আর্নিং করতেছে এবং আপনার আসলে কি পরিমাণের অপরচুনিটি রয়েছে। আপনি যদি একজন প্রফেশনাল এসইও এক্সপার্ট হতে পারেন তাহলে আপনি শুধুমাত্র মার্কেট প্লেস থেকে 2-1 বছরের মধ্যে কি পরিমাণে ইনকাম আসলে করতে পারেন, এইটা হচ্ছে তার একটা এক্সাম্পল। আর আমরা কিন্তু এই কোর্সের পাশাপাশি আপনাদেরকে আপওয়ার্কের গাইডলাইনও দিব যে আপওয়ার্কে আপনি কিভাবে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হয়ে এরকম আর্নিং করতে পারেন। তো আমরা একটু মার্কেট প্লেস দেখলাম। আমরা যদি একটু আউট অফ মার্কেট প্লেস দেখি যে আউট অফ মার্কেট প্লেসে কি পরিমাণ আর্ন করা পসিবল এসইও শিখা, তো আমরা এই দুই জায়গা থেকে ইনকামটা আসলে করব। তো সেক্ষেত্রে আমরা আপওয়ার্কের পরে আমরা আউট অফ মার্কেট প্লেসে জানার জন্য আমরা ক্লাস ইউজ করব। ক্লাস হচ্ছে একটা B2B বিজনেস রিভিউ ম্যানেজমেন্ট ওয়েবসাইট, যেখানে যত ধরনের আউট অফ মার্কেট প্লেসের এজেন্সি আছে তাদেরকে বায়াররা যে রিভিউ দেয় সেগুলো এখানে দেখানো হয়। তো আমরা এখান থেকে সার্চ করতেছি এসইও থেকে এনি লোকেশনে দিয়ে আমরা যদি গেট স্টার্টেড দিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 55,000 প্লাস হচ্ছে এসইও ফার্ম বা এজেন্সি আছে যেটা শুধুমাত্র ক্লাসে রেজিস্টার হয়েছে। ক্লাসের মতো আরো অনেকগুলো B2B আপনার রিভিউ ম্যানেজমেন্ট সাইট আছে, যেমন আপনার হচ্ছে আপনার ট্রাস্ট পাইলট বা হচ্ছে আপনার এরকম হচ্ছে রিভিউ ম্যানেজমেন্ট আর অনেকগুলো সাইট আছে, যেমন হচ্ছে আপনার ট্রাস্ট পাইলট, আপনার ক্লাস, তারপরে গুড ফার্ম, এরকম। তো আপনি এইসব জায়গা থেকে এরকম আরো অনেক সাইট হবে যেগুলো এখানে নাই। তো এরকম আমরা মাত্র 55,000 যদি দেখি, প্রথমত দেখেন যে ওয়েবএক্স, ওরা হচ্ছে
362টার মতো রিভিউ পাইছে। মানে সব কোম্পানি কিন্তু রিভিউ দেয় না, আমরা জানি যে আমরা যখন কাজ করি মার্কেট প্লেস গুলো সব বায়েরা রিভিউ দেয় না, তো আউট অফ মার্কেট প্লেসে কাজ করলেও সব বায়েরা রিভিউ দেয় না। তারপরে ওনারা যতটুকু রিভিউ পাইছে দেখেন অনেকগুলো রিভিউ পাইছে, এবং সেখানে আমরা যদি ওনাদের প্রজেক্ট গুলাকে দেখি যে উনি এসিও কাজ করছে এবং পিপিসি এই কোম্পানিটার জন্য, এই কোম্পানিটার জন্য কাজ করছে এই কোম্পানিটা। এবং এইটা হচ্ছে দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং পেপার ক্লিক দুই ধরনের কাজ করে উনি ফেব্রুয়ারি 2023 থেকে ফেব্রুয়ারি 2024 এক বছর কাজ করছে। ওনাদের 50,000 থেকে $2 লক্ষ আশেপাশে ছিল ওনাদের প্রজেক্টটা। আরেকটা হচ্ছে অ্যাডভার্টাইজিং যে সবকিছু এটা হচ্ছে আমাদের দেখাচ্ছে না ওদের প্রজেক্টের সাইজ কত, এবং ওরা নভেম্বরের 21 থেকে এই পর্যন্ত এখনো কাজ করে যাচ্ছে। আরেকটা যদি দেখি আমরা এটাও দেখাচ্ছে না ওদের প্রজেক্টটার সাইজ কত। এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা প্রজেক্ট যেখানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাজ করতেছে, এটা হচ্ছে মে 2022 থেকে এখন পর্যন্ত এই কোম্পানির সাথে কাজ করতেছে ওরা এবং এসইও নিয়ে। এবং ওদের প্রজেক্টের সাইজ হচ্ছে দেখেন, প্রজেক্ট সাইজ হচ্ছে $10,000 থেকে $49,000 পর্যন্ত। মানে কি পরিমাণ ইনকাম করতে পারা যায় মার্কেট প্লেসে, আউট অফ মার্কেট প্লেসে চিন্তা করেন। এসিও হচ্ছে এমন একটা স্কিল যেটা প্রত্যেকটা কোম্পানিতে একজন এসিও এক্সপার্ট হায়ার করে রাখা লাগে। কারণ কি জানেন, এসিও কিন্তু কোনো স্টেবল থাকে না। আপনি যখন একটা ওয়েবসাইট এসিও করবেন এটা কিন্তু সবসময় র্যাঙ্কিং এ থাকবে না, এটা আপনার একজন কম্পিটিটর এসে আপনার উপরে বিট করে আর আপনাকে বিট করে সামনে চলে যাবে। তো আপনার ওয়েবসাইটটা যদি সবসময় র্যাঙ্কিং এ রাখতে হয় আপনাকে একজন এসিও এক্সপার্ট সবসময় হায়ার করে রাখতে হবে। লোগো ডিজাইন কিন্তু একটা কোম্পানি একবারই হায়ার করে, প্রতিদিন কিন্তু লোগো বানাইতে হয় না। ব্যানার ডিজাইনার কিন্তু প্রতিদিন লাগে না, আপনার কিন্তু বসিও ডিজাইনার কিন্তু প্রতিদিন লাগে না। কিন্তু এসইও হচ্ছে এমন একটা স্কিল যেটা কিন্তু একটা কোম্পানির প্রতিনিয়ত একজন এসইও এক্সপার্টকে হায়ার করে রাখতে হয়, কারণ তার ওয়েবসাইটে প্রতিনিয়ত এসইও কাজগুলো করে যেতে হয়, নাহলে একজন কম্পিটিটর এসে নতুন একটা কোম্পানি এসে আপনাকে বিট করে ফার্স্টে চলে যাবে, বা প্রত্যেকটা আপনার কম্পিটিটর চেষ্টা করতেছে আপনাকে বিট করে ফার্স্টে র্যাঙ্ক করার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু র্যাঙ্ক করে যাবে। তো আপনাকে কি করতে হবে, অবশ্যই প্রতিনিয়ত আপনার ওয়েবসাইটটাকে আপ টু ডেট রাখতে হবে, এবং এই জন্য আপনাকে এসিও এক্সপার্ট রাখতে হবে। তো আপনি রিমোট জব পাওয়াটা অনেক বেশি সহজ এসিওতে, এবং যার কারণে দেখবেন যে প্রত্যেকটা কোম্পানি কিন্তু আউট অফ মার্কেট প্লেসে লং টার্ম কাজ করতেছে। এবং উনি 2022-এ শুরু করছে এখনো পর্যন্ত ওনাদের সাথে কাজ করতেছে, এরকম ভাবে উনি 20-এ শুরু করছে এখনো কাজ করছে। দেখেন এখন 24 সাল চলে, আগস্টের 20-এ শুরু করছে ওনাদের সাথে কোম্পানি। এই কোম্পানিটা শুরু করছে অ্যাডাপশন এজেন্সি। এই কোম্পানিটা এই ওয়েবসাইটের কাছ থেকে ওয়েব রিডিজাইন, এসইও এবং পিপিসি সার্ভিস নিতেছে, এবং সেক্ষেত্রে ওরা আগস্টের 2000 সাল থেকে শুরু করছে এখনো পর্যন্ত ওদের সাথে কাজ করতেছে। তো ওদের সাইজটা হচ্ছে $10,000 থেকে প্রায় হচ্ছে $15,000 মতো প্রজেক্টের সাইজ। চিন্তা করেন কি পরিমাণ ডলার ইনকাম করা যায় এবং কত লেন্দি কাজ করা যায়। তো এইটা হচ্ছে বিষয়। তো যার কারণে আউট অফ মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসে এসইও ডিমান্ডটা খুবই হাই, যেটা আপনি বাংলাদেশে যতগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স আছে এই কোর্সের মতো হচ্ছে এসইওটা হচ্ছে একটা হাই ডিমান্ডেবল স্কিল, যেটা নিয়ে আমি দীর্ঘদিন যাবত কাজ করতেছি, আমার টিম কাজ করতেছে এবং আমরা ট্রেনিং দিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে ট্রেনিং দিচ্ছি। তো আশা করছি যে এসইও শিখলে আপনার ক্যারিয়ার আসলে কেমন হইতে পারে এটা আপনি বুঝতে পারছেন। শুধু যে আপনি ফ্রিল্যান্সিং করবেন এটাই কি তা না, কিন্তু আপনি কিন্তু শুধুমাত্র ফাইবার, আপওয়ার্ক বা আউট অফ মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করবেন এসইও শিখে তা না, আপনি আরো করতে পারেন। আপনি একটা অ্যাফিলিয়েট সাইট বানাইতে পারেন, আপনি প্যাসিভ ইনকাম শুরু করতে পারেন। কিছুদিন আগে আমাদের একটা অ্যাফিলিয়েট কোর্স শেষ হয়েছে, ইউটিউবে ভিডিও পাবেন, আপনি চাইলে পরে ওখান থেকে দেখে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন। তো আপনি কিন্তু চাইলে এসইও শিখলে আপনি অ্যাফিলিয়েট শুরু করতে পারেন, আপনি ড্রপ শিপিং শুরু করতে পারেন, আপনি একটা ব্লগ সাইট বানাইয়া আপনি র্যাঙ্কিং করে কিন্তু অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারেন, আর অনেক জায়গা থেকে ইনকাম করতে পারেন। আপনি একটা এসইও এজেন্সি দিয়ে কিন্তু ইনকাম করতে পারেন। আপনি কিন্তু এসইও একটা কোম্পানিতে রিমোট জব করতে পারেন। বাংলাদেশে কিন্তু বিভিন্ন কোম্পানিতে এসইও এক্সপার্ট বা এসইও ডিরেক্টর, ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন। মানে এসইও শিখলে যে আপনি কত ইনকাম করতে পারবেন এর কোনো মানে সীমাবদ্ধতা নাই। আপনি একটা ওয়েবসাইট বানাইয়া আপনি টার্গেটেড কিওয়ার্ডে র্যাঙ্ক করে আপনার ওয়েবসাইটকে ভাড়া দিতে পারেন, যেটাকে আপনার রেন্টে ওয়েবসাইট বলি। কেমন, যেমন ধরেন আপনি হচ্ছে একটা প্লাম্বার ওয়েবসাইট বানাইলেন, যে আপনি কোনো কোম্পানির কাজ করবেন না, আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না, ধরেন আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না, আপনি কি করলেন, আপনি একটা ওয়েবসাইট বানাইলেন কি একটা কোম্পানি ওয়েবসাইট, আপনার কোম্পানি না, কিন্তু আপনি বানাইলেন একটা প্লাম্বিং ওয়েবসাইট, যেটা আপনি 10টা বা 20টা কিওয়ার্ডে র্যাঙ্ক করলেন ইউএসএ তে। র্যাঙ্ক করার পর আপনার ওয়েবসাইটে অর্গানিক মনে করেন 20,000 ভিজিটর আসে। তো এক একটা কিওয়ার্ডে ধরেন 5,000 10,000 করে ভিজিটর ছিল, আপনি 10টা কিওয়ার্ডে র্যাঙ্ক করছেন, নিড প্লাম্বার হায়ার, প্লাম্বার নিয়ার মি, এরকম নিউ ইয়র্কে। এবং এই ওয়েবসাইটে র্যাঙ্ক করানোর পর আপনি কি করলেন, ইউএস এর যতগুলো প্লাম্বিং কোম্পানি আছে তাদের সাথে যোগাযোগ করলেন যে দেখেন আমি অলরেডি একটা ওয়েবসাইট র্যাঙ্ক করছি যেখানে আমার প্রতি মাসে 20,000 ভিজিটর আসতেছে, তো আপনি তো প্লাম্বিং সার্ভিস দেন, আপনার ওয়েবসাইট আপনি র্যাঙ্ক করতে অনেক হিমশিম খাইতেছেন, আমার ওয়েবসাইটটা অলরেডি র্যাঙ্ক করছে এই ভিজিটরে এবং এই পরিমাণ 20,000 ভিজিটর আসতেছে, আপনি আমার ওয়েবসাইট থেকে আপনার জন্য ক্লায়েন্ট নিতে পারেন, লিড জেনারেশন করে নিতে পারেন, আপনার লিড গুলো আমার ওয়েবসাইট থেকে নিতে পারেন। তো আমার ওয়েবসাইটে ভাড়া নেন, আপনি প্রতি মাসে আমার ওয়েবসাইটে 10,000 ভিজিটর আসে বা 20,000 ভিজিটর আসে যারা আছে প্লাম্বিং সার্ভিস নিতে চায়,
তো আপনি আমার ওয়েবসাইটে ভাড়া নেন, কত ডলার করে আমাকে প্রতি মাসে দিবেন। চিন্তা করেন যে আপনি এরকম 5-10টা ওয়েবসাইট বানায় যদি ভাড়াও দেন, টার্গেট আপনি যেহেতু এসইও ভালো বুঝেন, আপনি টার্গেটেড ভালো ভালো ইন্ডাস্ট্রি চুজ করে ওয়েবসাইট বানাইয়া ডোমেন হোস্টিং কিনা কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করে টার্গেটেড কোম্পানিগুলোকে যদি বলেন যে রেডিমেড একটা ওয়েবসাইট আমার কাছে আছে যেখানে 20,000 করে 30,000 করে 50,000 করে ভিজিট আসতেছে, যেখানে তুমি লিড জেনারেট করতে পারো অর্গানিক লিড আজকে থেকেই, তো এইটা কোন কোম্পানি নিবে না? এবং এটা অনেক ফ্রিল্যান্সারই কিন্তু অনেক কিন্তু এক্সপোর্টটা করতেছে, তারা এখন মার্কেটে ফ্রিল্যান্সিং করে না, তারা এরকম লিড জেনারেশন ওয়েবসাইট বানাইয়া কোটি কোটি টাকা ইনকাম করতেছে। আপনি করতে পারেন, আপনি একটা ব্লগিং সাইট বানাইয়া অ্যাডসেন্স থেকে কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন, আপনি একটা অ্যাফিলিয়েট সাইট বানাইয়া অ্যামাজন অ্যাফিলিয়েট করতে পারেন, ক্লিকব্যাঙ্ক থেকে করতে পারেন, অ্যাফিলিয়েট করতে পারেন। আপনাকে যে ফ্রিল্যান্সিং করতে হবে তা না। আর ফ্রিল্যান্সিং করে কি পরিমাণ অপরচুনিটি আপনি তো দেখলেনই, কিন্তু আপনি কি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে এত অপরচুনিটি পাবেন? আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার হয়ে এই অপরচুনিটি পাবেন না। যার কারণে আমি সবাইকে রিকমেন্ডেশন করি এসইও শেখার জন্য। এবং এসইও এমন একটা স্কিল যেটা এআই রিপ্লেস করতে পারবে না। তো ওভারঅল আসলে এসইও এর ক্যারিয়ার, এসইও কেন একটা ওয়েবসাইটের জন্য দরকার, বেসিক সার্চ অপারেটর এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, এই বিষয়গুলো নিয়ে আমি বিগিনারদেরকে একদম ডিটেইল একটা নলেজ দিতে পারছি বলে আমি বিশ্বাস করি। তো আশা করছি আপনাদেরকে সহজ ভাষায় বোঝাইতে পারছি। তারপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। আজকে ক্লাস এই পর্যন্ত। সবাইকে ওয়েলকাম ক্লাসটা করার জন্য এবং সম্পূর্ণ আমাদের সাথে লেগে থাকার জন্য থ্যাংক ইউ। তো কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করেন। এই ক্লাসটা গ্রুপে শেয়ার করা হবে, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাবলিশ করার পর আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, ওখান থেকে আপনি দেখতে পারবেন। আর আপনারা চাইলে আমাদের ভিডিওটা নিচে কমেন্ট করবেন এবং ভালো লাগলে লাইক করবেন, এতে আমরা ইন্সপায়ার হব। তো আজকে ক্লাস এই পর্যন্তই, আমরা রেকর্ডটা অফ করে দিচ্ছি। পরবর্তী ক্লাসটা বৃহস্পতিবার, দেখার আমন্ত্রণ রইল এবং সবাই যথাসময়ে উপস্থিত থাকবেন। যারা সিরিয়াসলি এসইও নিয়ে ক্যারিয়ার করতে চান তারা রেগুলার ক্লাসগুলো করবেন এবং অ্যাসাইনমেন্ট জমা দিবেন।